ঘটনার সময়কাল 1990 থেকে 95 এর মাঝামাঝি সময় হবে। ঘটনার একদম এক্সাক্ট সময়টা বলতে পারিনি, তবে সময়কাল 1990 থেকে 95 সালের মধ্যবর্তী সময় হবে এটি ক্লিয়ার। ঘটনাটি ঘটেছিল পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলায়। এই রাঙামাটি অঞ্চলের কোন একটা পাহাড়ে ঘটেছিল। পাহাড়ি ওই এলাকার নামটা মনে করতে পারেন নাই, যার কারণে বিষয়টি জানা সম্ভব হয়নি। 2012 সালে এই ঘটনাটি শুনেছিলেন এই এনামুল হক আবির ভাই। তো ওনাদের যে ঢাকা সাভারের বাসা, ওই বাসায় রাত্রে বসে অনেক সময় ওনারা সমবয়সী কিছু বন্ধু বান্ধব গল্প করেন, বিভিন্ন ধরনের ভৌতিক গল্প ওনারা এক রাত্রে করছিলেন। তখন ওই জায়দা আন্টির মেয়ে রাশিদা আপু, উনিও কোনো কারণে ছাদে আসেন। তো তারা কি গল্প করছে, যখন ওই ভূতের গল্পের প্রসঙ্গটা উপস্থাপন করা হয়, তখন উনিও বলেন যে ওনার জানা একটা গল্প আছে। এমন সময়ে এই জায়দা আন্টি এবং তার হাজবেন্ড সুলাইমান আঙ্কেল, তিনিও ওনারা দুজনে এখানে চলে আসেন। তখন এই যে রাশিদা আপু তার মাকে ওই কমলা আন্টির বিষয়টা তুলে ধরতে বলেন। তখন এই জায়দা আন্টি উনি এই কমলা আন্টির ঘটনাটা বলেছিলেন। খুব ভয়ঙ্কর একটি ঘটনা। উনি যখন বলেছিলেন, খুব কষ্ট এবং আতঙ্ক ভরা মুখে উক্ত ঘটনার বর্ণনা দিয়ে ঘটনাটি শুরু করেছিলেন। তিনি জানান তার খালাতো বোন, তার নাম হচ্ছে কমলা, এবং তার স্বামীর নাম হচ্ছে মোকাম্মেল মিয়া। তাদের একমাত্র মেয়ে, ওই সময় তার বয়স ছিল 3 বছর, তার নাম হলো রুকাইয়া। রাঙামাটি অঞ্চলের কোন একটা পাহাড়ে বসবাস করতেন। এই কমলা আন্টির স্বামী টুকটাক কাজকর্ম করে কোন রকমের সংসার চালাতেন আর কি। তবে সংসারে সেই অর্থে অভাব ছিল না, শান্তিতেই তারা ছিলেন আর কি। মোকাম্মেল আঙ্কেল ও কমলা আন্টি অনেক কষ্ট করে পাহাড়ের উপর 2টি কামরা বিশিষ্ট একটি মাটির ঘর নির্মাণ করেছিলেন এবং সেখানেই থাকছিলেন। 2টি কামরার ভেতর সামনের খোলা বারান্দার উপরে ছন, তারপর পলি দিয়ে চাল দেয়া ছিল। আর বসবাসকৃত ঘরটির উপর কোন রকমে টিন দিয়ে একটা চাল দেয়া ছিল আর কি। তবে পাহাড়ি বন্য হিংস্র প্রাণীর ভয়ে মোটামুটি তাদের বসবাসকৃত ঘরটি বেশ মজবুতই ছিল বটে। এভাবেই তাদের দিনকাল কেটে যাচ্ছিল। একদিন কি হয়, হঠাৎ করে কমলা আন্টির স্বামী এই মোকাম্মেল মিয়া মানে মোকাম্মেল আঙ্কেল প্রতিদিনকার মতো কাজ করতে গিয়ে দুপুরের সময় ওই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। ওনার কাছাকাছি আরো লোক ছিল, তো আশেপাশে থাকা অন্য লোকজন তাকে উদ্ধার করে ধরে ধরে তার বাড়িতে দিয়ে যান। তখন কমলা আন্টি কান্নাকাটি শুরু করে দেন এবং তার স্বামীর পাশে বসে হাত পাখা দিয়ে বাতাস করতে থাকেন। আর তাদের ছোট মেয়ে রুকাইয়া বাবার পাশেই বসা। সময় যতই যায় এই মোকাম্মেল আঙ্কেলের অবস্থার কোনো উন্নতি হয় না, বরং অসুস্থতার তীব্রতা আরো বৃদ্ধি পেতে থাকে। আসলে দুর্গম পাহাড়ি পথ হওয়ার কারণে অত্র অঞ্চলের ধারে কাছে কোনো হাসপাতাল বা ক্লিনিক এই টাইপের কোনো কিছু ছিল না যেখানে চিকিৎসার জন্য সেখানে নিয়ে যাবেন। উনি ভাবছিলেন যে হয়তোবা কোনো কারণে অসুস্থ লাগছে, অনেক সময় কাজ করতে করতে মানুষের প্রেশার বেড়ে যায়, মাথা ঘুরায়, এরকম কোনো সমস্যা যদি হয়ে থাকে তাহলে কিছুক্ষণ পরে সেটা ঠিক হয়ে যাওয়ার কথা, কিন্তু ঠিক হচ্ছিল না। এইভাবে সময় চলে যাচ্ছে। আসরের নামাজের শেষ দিকে হঠাৎ করে এই মোকাম্মেল আঙ্কেল না ফেরার দেশে চলে যান। কমলা আন্টি তীব্র স্বরে জোরে কান্নাকাটি করতে থাকেন। ওরা কান্নাকাটি করা ছাড়া আসলে আর কোনো উপায় ছিল না। কমলা আন্টি তার স্বামীর লাশ বারান্দায় রেখে পাশে বসে মেয়েকে নিয়ে কান্নাকাটি করতে করতে খুব বিলাপ করছিলেন আর কাঁদছিলেন। এখন কি হবে? সময় যত যায় চারদিকের পরিবেশ যেন আরো নীরব হতে থাকে। নিস্তব্ধতার সাথে ভয়ঙ্কর এক আতঙ্ক সৃষ্টি হয় সেখানে। কারণ হচ্ছে আশেপাশের যে বসত ভিটাগুলো সেগুলো অনেক দূর। ওরা কান্নাকাটি সেখানে আসলে পৌঁছাচ্ছে কিনা, উনি যে লাশ ফেলে সেদিকে যাবেন মানুষের খবর দেওয়ার জন্য, পাহাড়ের লোকজন সারাদিন পরিশ্রম করে, সন্ধ্যার পরে ঘুমিয়ে পড়ে। আর উনি যেই লেভেলের অসুস্থ হয়েছেন, বিশেষ করে মোকাম্মেল আঙ্কেল, তাতে মারা যাওয়ার কথা না। এই চিন্তা করেই হয়তো বা লোকজন আর বাড়িতে খোঁজ নিতে আসেনি। লাশ রেখে যে উনি কাউকে খবর দিতে যাবেন, বাড়িতে আর কোনো লোক নাই। তার ছোট্ট মেয়ে রুকাইয়া, বয়স 3 বছর। ওখান থেকে চলে গেলে যদি কোনো হিংস্র প্রাণী এসে লাশের উপর আক্রমণ করে, তো উনি কান্নাকাটি করছেন। সময় পার হতে হতে মাগরিবের আজান হয়ে যায়। আজান শেষে এই কমলা আন্টি দেখেন তাদের পার্শ্ববর্তী পাহাড়ে বসবাসকারী একজন মুরব্বী মহিলা, যাকে তিনি খালা বলে ডাকতেন, তিনি এসেছেন এবং কমলা আন্টিকে বলেন, কি হয়েছে রে মা, তুই এত জোরে কান্নাকাটি করতেছিস কেন? তোর কান্না শুনে তো আমি চলে আসলাম যে কোনো বিপদ আপদ হলো কিনা। তখন এই কমলা আন্টি তার স্বামীর মারা যাওয়ার বিষয়ে তাকে জানান। তখন ওই মুরব্বী মহিলা তাকে বলেন, আহারে কেমনে হলো, কিভাবে হলো, এসব বলে তিনি আফসোস করতে থাকেন। তিনি আরো বলেন, মা তুই এখন যা, ভিতরে যা, তোর মেয়েকে নিয়ে বিশ্রাম নে, তাহলে তোর শরীরটা একটু ভালো লাগবে। আর শোন, ঘরের দরজা কিন্তু খুলিস না।
দিনকাল তো খুব বেশি একটা ভালো না, যা হবার হয়ে গেছে, এখন আর কান্নাকাটি করে কি হবে, সকালের আগে মানুষজন পাওয়া যাবে না, তুই যা শুয়ে পড়, আমি লাশের পাশে আসি, আমি সারা রাত জেগে এই লাশ পাহারা দেব। তখন কমলা আন্টি না চাইতে এক প্রকার বাধ্য হয়ে মেয়েকে নিয়ে ঘরের ভিতরে যান, আর হারিকেন জ্বালিয়ে মেয়েকে বুকের সাথে জড়িয়ে ধরে কান্না করতে করতে একটু তন্দ্রায় আচ্ছন্ন হয়ে পড়েন। বেশ কিছুক্ষণ পর হঠাৎ তার কানে কিছু ভয়ঙ্কর শব্দ আসতে থাকে। ভয়ঙ্কর একাধিক হিংস্র প্রাণীর উপস্থিতি তিনি টের পান। শব্দগুলো এমন ছিল, বনের হিংস্র প্রাণী যদি দল বেঁধে কোথাও একজনকে আক্রমণ করে যেমন বিকট ও ভয়ঙ্কর শব্দ হয়, ঠিক তেমন। আর শব্দটা খোলা বারান্দায় তার স্বামীর লাশের পাশ থেকেই আসছে। তখন কমলা আন্টির ভেতর ভয়ঙ্কর এক অজানা আতঙ্ক কাজ করতে থাকে, ভয়ের এক মারাত্মক শিহরণ সৃষ্টি করে তার মধ্যে। এছাড়া সেই খালার কথাগুলোর ধরনে তার মনের মধ্যে একটা সন্দেহ সৃষ্টি হয়েছিল, এক রকমের আতঙ্ক সৃষ্টি হয়েছিল। খালা সারা রাত জেগে পাহারা দেবেন, একজন মুরব্বী মহিলা। তো যাই হোক, তবু এমন ভয়ঙ্কর পরিস্থিতিতেই কোন রকমের সময় পার করছিলেন তিনি। এর কিছুক্ষণ পর কমলা আন্টি ওই মুরব্বী মহিলাকে ডাক দেন, ও খালা, খালা। তখন সম্পূর্ণ অচেনা ও এক বিকট কর্কশ কণ্ঠে একটা মহিলার মতো কণ্ঠস্বর ভেসে আসে, বলে, এই কমলা, তোকে না বলছি লাশের পাশে আমি আছি, তুই ঘুমিয়ে পড়, একটু পর পর কেন ডাকাডাকি করছিস তুই? ওনার এরকম আচরণে কমলা আন্টি তো চমকে ওঠেন, মনের মধ্যে সন্দেহ আরো দানা বাঁধতে থাকে। এর অল্প সময় পর হঠাৎ এই কমলা আন্টি আরো কিছু ভয়ঙ্কর শব্দ শুনতে পান, যেমন কোন হিংস্র মাংসাশী প্রাণী ভয়ঙ্কর ভাবে কোনো কিছু ছিঁড়ে খেলে যেরকম শব্দ, তারপরে কটমট আওয়াজ, আবার মাংস খাওয়ারও কিন্তু এক ধরনের শব্দ আছে, কাঁচা মাংস খাওয়ার, এরকম কিছু শব্দ আসছে। ওই সময়ে রাত্রি ছিল জ্যোৎস্না রাত। তিনি সন্দেহের বসে চুপি চুপি দরজার ফাঁকা দিয়ে বারান্দায় তার স্বামীর লাশের দিকে যেই না তাকিয়েছেন, এমন এক ভয়ঙ্কর বিভৎস দৃশ্য চোখে পড়ে যা তিনি কল্পনাও করতে পারেননি। এ সময় তার প্রচন্ড ভয় এবং আতঙ্ক এমন ভাবে তাকে জেকে ধরে যে উনি ভয়ে জ্ঞান হারিয়ে ফেলার উপক্রম হলেও তার একমাত্র কন্যা সন্তান তার সাথে আছে। সর্বোচ্চ ঝুঁকি নিয়ে এমন পরিস্থিতি থেকে বের হওয়ার চেষ্টা করেন কমলা আন্টি। কিভাবে বের হবেন এখান থেকে? কমলা আন্টি দেখেছিলেন ওই যে পাশের পাহাড়ে যে খালা আসছিলেন তার কান্না শুনে, আসলে তিনি কোনো সাধারণ মানুষ নয়, এটা হলো এই খালার ছদ্মবেশ ধারণকারী ভয়ঙ্কর এক পিশাচ। তার সাথে আরো বেশ কয়েকটা পিশাচ সঙ্গবদ্ধ হয়ে ওই কমলা আন্টির স্বামী তার লাশটি ছিঁড়ে ছিঁড়ে খুবলে খুবলে খাচ্ছে তখন। আর প্রত্যেকটি পিশাচের চেহারা এতটা ভয়ঙ্কর এবং বিভৎস ছিল যা নাকি কোনোভাবে প্রকাশ করা সম্ভব ছিল না। এগুলোর চেহারা দেখতে অনেকটা ভয়ঙ্কর হায়েনা এবং মানুষের সম্মিলিত রূপের সংমিশ্রণ বলে মনে হয়েছে তার কাছে। তার সামনে পিশাচগুলো এমন ভয়ঙ্কর বিভৎস শব্দ করছিল যা শুনে তিনি জ্যান্ত হয়েও মৃত লাশে পরিণত হয়ে যায় কিছু সময়ের জন্য। তখন উনি জ্ঞান হারিয়ে ফেলার উপক্রম হলেও তিনি নিজের একমাত্র কন্যাকে বাঁচাতে সর্বোচ্চ ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নিলেন। এটা হয়তোবা কেউ সহজে করতে চাইবেন না, কিন্তু বাঁচতে তো হবে, যেমন করেই হোক অন্তত পেছনের দরজা দিয়ে তাকে বের হতেই হবে, কারণ এখানে থাকলে তাকেও তার মেয়েকে হয়তোবা খেয়ে ফেলবে পিশাচের দল, এটা উনি ভালো করে বুঝতে পারেন। তখন উনি কি করেন, বুদ্ধি করে ঘুমিয়ে পড়া কন্যাকে জোরে জোরে চিমটি কাটতে থাকেন। চিমটি কাটার এক পর্যায়ে তার মেয়ে রুকাইয়া সে কি করে জোরে চিৎকার করে ওঠে এবং কান্নাকাটি শুরু করে। তখন ওপাশ থেকে খালার ছদ্মবেশ ধারণ করা ভয়ঙ্কর পিশাচ বলে ওঠে, কি হয়েছে রে কমলা, তোর মেয়ে কাঁদে কেন? তখন কমলা আন্টি বলেন, খালা, ওর তো ওয়াশরুমে যাওয়ার দরকার, এই জন্য কান্নাকাটি করছে। তখন ওই খালার বেশ ধারণকারী পিশাচ বলে ওঠে, ওকে নিয়ে পেছনের দরজা দিয়ে ওয়াশরুমে যা, খবরদার সামনের দরজা দিয়ে বাইরে বের হবি না, এখানে লাশ রাখা, তোরা এই দরজা খুলিস না, তাহলে সমস্যা হবে। এ কথা শুনে কমলা আন্টি কোন রকমে মেয়েকে কোলে নিয়ে বুকের সাথে জড়িয়ে হারিকেনের আলো বাড়িয়ে পেছনের দরজা দিয়ে বের হয়ে যান। আর দোয়া কালাম যতটুকু জানতেন ওটা পড়তে পড়তে দৌড়াতে থাকেন। পাহাড়ি এলাকা, উঁচু নিচু, চাইলেই কিন্তু সমতল ভূমির মতো দৌড়ানো যায় না। এক পর্যায়ে তিনি হোঁচট খেয়ে পড়ে গেলে তার মাথার সাথে কোনো কিছু খুব শক্তভাবেই উনি আঘাতপ্রাপ্ত হন এবং তার মাথার একটা অংশ ফেটে যায়। তবুও তিনি হাল না ছেড়ে এক পর্যায়ে পাশের পাহাড়ে থাকা এক প্রতিবেশীর বাড়ির কাছাকাছি পৌঁছতে সক্ষম হন এবং কমলা আন্টি চিৎকার দিয়ে বেহুশ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে যান। তখন ওখানে আশেপাশে কিছু লোক ওই
জুম চাষ হয় না, ওই জুমের ফসল পাহারা দিচ্ছিল। তারা ওই অবস্থায় কমলা আন্টির চিৎকার শুনে কাছে আসেন এবং মুমূর্ষ এবং জ্ঞানহীন অবস্থায় উদ্ধার করে তাদের বাড়িতে নিয়ে যান। কারণ প্রতিবেশী বাড়িটা তো কাছেই ছিল, যদিও তারা ঘুমন্ত ছিলেন। তো গায়ে মাথায় পানি দিলে তার জ্ঞান ফেরত আসে। যখন লোকজন জানতে চান যে এত রাত্রে তুমি এই অবস্থায় এখানে কিভাবে আসলা, ঘটনাটা কি, তখন কমলা আন্টি পুরো ঘটনা তাদের সকলের সামনে খুলে বলেন। তখন ওখান থেকে প্রায় ২০-২৫ জন মানুষ একটা সংঘবদ্ধ দল বানিয়ে হারিকেন সহ মশাল জ্বালিয়ে দাও কাজী সহ লাঠিসোঁটা নিয়ে ওই আন্টিদের বাসায় আসেন। সবাই এসে দেখেন বিভৎস এক দৃশ্য। লাশের কোনো অস্তিত্বই নেই, শুধু লাশের হাড়গুলো কোনো রকমে ছড়িয়ে ছিটিয়ে আসে চারপাশে, আর ছোপ ছোপ কিছু রক্তের দাগ, এছাড়া আর কিছুই অবশিষ্ট নেই, শুধু এই হাড়গুলোই ছড়িয়ে ছিটিয়ে আছে। এর পরের দিন কমলা আন্টি উক্ত প্রতিবেশীদের সহযোগিতায় এক পর্যায়ে তিনি তার ছোট কন্যা রুকাইয়াকে নিয়ে তার বাবার বাড়ি রংপুরে চলে আসেন। পরবর্তী জীবনে তিনি বেশ কয়েক বছর মানসিকভাবে অসুস্থ ছিলেন, সকলের সাথে অস্বাভাবিক আচরণ করতেন। আল্লাহর রহমতে আস্তে আস্তে উনি স্বাভাবিক হয়ে গিয়েছিলেন। তো প্রিয় লিসেনার্স, সত্যি ভয়ঙ্কর এক ঘটনা। পাহাড়ি এলাকায় মানুষের উপস্থিতি থাকে কম, দূরে দূরে থাকে বাড়ি, আর পাহাড়ি পিশাচগুলো অনেক ক্ষেত্রে শোনা যায় যে এরা মাংসাশী হয়ে থাকে, মানুষের লাশ তাদের খুব পছন্দ। তো ওই পিশাচটি সুযোগ বুঝে ওই লাশটি খাবার জন্য চলে এসেছিল। আর কমলান্টি এত বুদ্ধি করে ওখান থেকে যে আল্লাহর অশেষ রহমতে বের হয়েছিলেন, এটাই কয়জন মানুষ পারে। আল্লাহ চেয়েছিলেন, এই কারণে উনি সহি সালামতে ওখান থেকে বের হয়ে আসতে পেরেছিলেন। ওনার সুস্থতা কামনা করছি, রুকাইয়ারও সুস্থতা কামনা করছি। ওনারা যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কমলা আন্টির হাজবেন্ড, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে। হঠাৎ করে মারা গেছেন, কি কারণে মারা গেছেন, কোনো কিছু দেখে ভয় পেয়েছিলেন কিনা বা অন্য কি কারণে হতে পারে, এটা তো জানা যায় নাই। তো এরকম অসুস্থতা মানুষের হতেই পারে। মূলত লাশ খেকো পিশাচের পাল্লায় পড়েছিল এই কমলা আন্টির হাজবেন্ডের লাশটি। আসলে সকলের ভাগ্যে ৩.৫ হাত কবরের মাটি চোটে না। আমরা অনেকেই বলি যে আমার আসল ঠিকানা তো কবর। আসলে কি আমার আসল ঠিকানা কবর? কবরের মাটি কি সবার জোটে? আসলে আমাদের আসল ঠিকানা হচ্ছে মৃত্যু পরবর্তী জীবন। এরপরে আসল ঠিকানা কোথায় হবে সেটা আল্লাহ নির্ধারণ করবেন। তবে মৃত্যু পরবর্তী আসল ঠিকানা বারজাখের জীবন। কবর সবার কবরে জুটবে কিনা জানি না। কত মানুষ পুড়ে ছাই হয়ে যাচ্ছে, পানিতে ডুবে মাছের খাবার হয়ে যাচ্ছে, তাদের কপালে কিন্তু কবর জোটে না। এই জন্য ৩.৫ হাত কবর আমাদের কপালে আছে কেউ আমরা বলতে পারবো না, কারো পক্ষে বলা সম্ভব নয়। কথার কথা আমরা বলি মাত্র, অধিকাংশ মানুষের ক্ষেত্রে ৩.৫ হাত কবর জোটে। এই জন্য বলি আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন সর্ব অবস্থায়, মৃত্যুর আগে, মৃত্যুর পরে। আমাদের দেহ যেন কেউ বিকৃত করতে না পারে, সেটাও আল্লাহর কাছে দোয়া করতে হবে। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। চলুন আমরা চলে যাই আমাদের ৭৮ নং এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। স্বাগতম প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন হাসান জাহিদুর রহমান পিয়াল। ওনার বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সত্যনগর গ্রামে। উনি সিভিল ডিপার্টমেন্টে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে বর্তমানে ওনার বাবার ব্যবসায় সহযোগিতা করছেন। আর যে ঘটনাটি উনি পাঠিয়েছেন সেটি আলতাফ নামের একজন গরিব জেলের সঙ্গে ঘটেছিল। সম্পর্কে ওনার দুঃসম্পর্কের ফুপা হন আর কি। আর এই যে আলতাফ মিয়া, ওনার বাড়ি হচ্ছে আঙ্গারিয়া গ্রামে। তবে এই আলতাফ মিয়া বিয়ের পর এই যে পিয়ালের যে গ্রাম সত্যনগর গ্রাম, এই সত্যনগর গ্রামে এই ঘর বাড়ি তুলে বউ বাচ্চা নিয়ে বসবাস করতেন। আর এই আলতাফ মিয়াকে এই যে পিয়াল, উনি কিন্তু সন্ধ্যার সময় মাছ ধরতে দেখতেন, অনেকবার এটা দেখেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আর এই আলতাফ মিয়ার কাহিনীটা এই সত্যনগর, তারপর আঙ্গারিয়া গ্রাম, এখানে কিন্তু অনেকেই জানেন। আর ঘটনাটি ঘটেছিল 14 থেকে 15 বছর আগে। সত্যনগর গ্রাম সহ আশেপাশের গ্রামগুলোর বেশ পরিচিত মুখ এই আলতাফ মিয়া বা আলতাফ মাঝি। উনি দিনের বেলায় অধিকাংশ সময় নিজের বাড়িতে গৃহস্থালীর কাজ করতেন, আর সন্ধ্যা নামলেই মাছ ধরার জন্য নৌকা নিয়ে বের হয়ে যেতেন। এটা তার নিত্যকার একটা রুটিন। ঝড় বাদল যাই হোক না কেন, ওনাকে মাছ ধরতে বেরোতেই হবে। কারণ এই আলতাফ জেলের আর্থিক অবস্থা খুব খারাপ ছিল।
একদিন মাছ না ধরলে বউ বাচ্চা নিয়ে খুব কষ্টে দিন কাটাতে হতো। তাই শীত, গ্রীষ্ম, ঝড় বাতাস যাই হোক না কেন, আলতাফ জেলের মাছ ধরতে যাওয়া কোনোভাবেই আটকানো সম্ভব ছিল না। এটা পেটের তাগিদেই করতে হতো, আর নেশাও ছিল বটে মাছ ধরাটা। ওর একটা ছোট্ট ডিঙি নৌকা ছিল, যাতে করে তিনি ওই খালে বিলে মাছ ধরতে যেতেন। আর মাছ ধরার সামগ্রী হিসাবে সাথে ওনার ঝাঁকি জাল, টেটা, তারপর একটা বড় লোহার দা, যেটাকে রামদা বলি, এটা নিয়ে যেতেন উনি। তো আলতাফ মাঝির বয়স ওই সময় ছিল 55 থেকে 60-এর মতো। তো এই আলতাফ মাঝির সন্ধ্যা 7টা কি 8টা, মানে যখন শীতকাল হয় তখন তো সন্ধ্যা 7টা মানে রাত, এশার আজান দিয়ে দেয়। আর গরমকালে সন্ধ্যা 7টার পর অনেক সময় মাগরিবের আজান দেয়। তো উনি ওই 7টা থেকে 8টার মধ্যবর্তী সময়ে উনি বের হয়ে যেতেন, আর রাত 12টা-1টার পরে মাছ ধরে বাড়িতে ফিরতেন। আর ওই মাছ থেকে নিজেদের খাওয়ার জন্য সামান্য কিছু রেখে বাকিটা সত্যনগর গ্রামে গিয়ে বিক্রি করে দিতেন। এভাবেই তার দিন কেটে যাচ্ছিল। এই আলতাফ মাঝির 3 ছেলে, যার মধ্যে একদম ছোট ছেলে, তার নাম হচ্ছে খাইরুল। তো এই খাইরুলকে মাঝে মাঝে এই আলতাফ মাঝি মাছ ধরতে নিয়ে যেত। উনি মাছ ধরা কাজটা করলেও সবাই তাকে মাঝি বলতো, আলতাফ জেলে বলতো না আর কি। তো এই যে খাইরুল, যে তার ছোট ছেলে, সবসময় তো তাকে নিয়ে সম্ভব হতো না, ছোট মানুষ সে। আর বাকি যে 2জন ছেলে ছিল তারা বেশ বড় ছিল, কিন্তু তারা ভিন্ন পেশায় যুক্ত থাকায় রাত জেগে বাবার সাথে আসলে মাছ ধরাটা ওদের পক্ষে সম্ভব হতো না। তো যাই হোক, প্রতিদিনের মতো বেলা শেষ হতে না হতেই আলতাফ মাঝি মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তো ওই দিন সে একাই যাবে আর কি। আর ওই দিন ছিল এমন একটা সময় যে প্রায় অমাবস্যা হবে এমন একটা সময়, মানে হচ্ছে এখনো অমাবস্যা লাগেনি, তবে চাঁদ বেশ ছোট হয়ে গেছে, মানে চিকন হয়ে গেছে। 2-4 দিনের মধ্যেই অমাবস্যা লেগে যাবে। যদিও এ নিয়ে আসলে আলতাফ মাঝির কোনো মাথা ব্যথা ছিল না, কারণ অমাবস্যা হলে মাছ নাকি একটু বেশি পাওয়া যায়। যাই হোক, এই আলতাফ মাঝি মাগরিবের নামাজ পড়ে বাড়ি থেকে কিছু খাবার সাথে নিয়ে এবং মাছ ধরার প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নিয়ে তার ছোট্ট নৌকায় উঠে গেল। আর তার ঘরের সামনে দিয়ে বয়ে যাওয়া একটা ছোট্ট খাল ছিল, ওই খালে নৌকা বাঁধা থাকতো। তাতে করেই প্রতিদিনের ন্যায় জীবিকার তাগিদে তিনি বেরিয়ে গেলেন। তিনি জানতেন তার এই কাজে টুকটাক বিপদ আপদ হতেই পারে, কারণ এই ধরনের কাজ অন্য যারা করে তাদের অনেকের সাথেই ছোট বড় মাঝারি টাইপের বিভিন্ন ধরনের ভয়ানক ঘটনা ঘটেছে। তার সাথেও টুকটাক যে ঘটেনি তা নয়। তো প্রথম দিকে সে এইসব বিপদের কথা ভাবলেও জীবিকার তাগিদে এগুলো এখন আর ভাবতে পারেন না। আর দীর্ঘদিন যাবৎ এই কাজে জড়িত থাকার কারণে এগুলোতে তার অভ্যাস হয়ে গেছে, আর বয়সটাও বেড়ে গেছে। আর মাছ ধরার নেশা, এটা কিন্তু খুব মারাত্মক একটা নেশা। কোনো ভয় ডর কিন্তু এই নেশার কাছে তুচ্ছ। তো যে রাত্রে ঘটনা ঘটে, ওই দিনটা ছিল বুধবার, মানে বৃহস্পতিবারের রাত। বুধবার দিন চলে গেছে, মানে দিবাগত রাত চলে আসছে আর কি। এই আলতাফ মাঝি সত্যনগর গ্রাম দিয়ে বয়ে যাওয়া 2টি খাল, এদিক দিয়ে আসা যাওয়া করেন 2টি খাল, যা প্রায় পাশাপাশি অবস্থিত। এই 2 খালে মাছ ধরতেন তিনি। এর একটি খালের নাম স্থানীয়ভাবে বলা হয় ছোট খাল, আর আরেকটা খালকে বলা হয় বড় খাল। আর ওই আলতাফ মাঝির বাড়ি থেকে ছোট খাল ধরে উত্তর দিকে বেশ অনেক দূর, প্রায় 1 ঘন্টা নৌকা চালালে ছোট খাল আর বড় খাল আর অন্য আরেকটি খাল, এই 3 খালের একটা সংযোগ স্থল আছে, ওইখানে চলে আসতেন তিনি। আর ওইটা একটা মোহনা, আর এই মোহনা দিয়ে এই 3টা খালের যে কোনো একটাতে যাওয়া যেত। তো আলতাফ মাঝি নৌকা নিয়ে ওই মোহনার দিকেই যাচ্ছেন, আর ওনার ঝাঁকি জালে উনি মাছ ধরার চেষ্টা করছেন। তো বলে রাখা ভালো, ওই মোহনাটা যে জায়গায়, ওই জায়গা ঘিরে কিন্তু অনেক ঘটনা এখনো শুনতে পাওয়া যায়। এই যে পিয়াল ভাই যিনি ঘটনা পাঠিয়েছেন, উনি জানিয়েছেন যে ওনার চাচাতো ভাইরা এই মোহনার কাছাকাছি একটা জায়গায় গরুর ফার্ম দিয়েছিল, আর থাকার জন্য ছোট্ট একটি ঘর বানিয়ে রেখেছিল। ওখানে ওনার চাচাতো ভাইরা বসে আড্ডা দিত আর খামারের দেখাশোনা করতো। আর দেখাশোনা করার জন্য একটা ছেলে রাখা হয়েছিল, ও রাতের বেলা এখানেই ঘুমাতো। খুব চমৎকার একটা পরিবেশ সেখানে। প্রবলেমটা হলো যে ওই ছেলেটা প্রায়ই কিছু না কিছু ভয়ের জিনিস নাকি দেখতো। ভয়ানক যে ব্যাপারটা ঘটেছিল সেটা হলো যে এক সন্ধ্যার পর তার চাচাতো ভাইরা ওখানে বসেছিল,
ওখানে বসে গল্প গুজব করছিল। রাত তখন আস্তে আস্তে গভীর হচ্ছে, তখন অনেক রাত হয়েই গেছে। গ্রামে তো আসলে 11টা, 11:30 বা 12টা মানে অনেক রাত। তো এত রাত হয়ে গেছে, তারা গল্প গুজব করতে করতে এরকম সময়টা পার করে ফেলেছেন। হঠাৎ করে দেখে মোহনার কাছাকাছি একটা জায়গায় কিছু একটা সাঁতার কাটছে, এবং দেখে মনে হচ্ছে না কোনো মানুষ, মনে হচ্ছে কোনো প্রাণী হবে। সাঁতার কাটতে কাটতে আস্তে আস্তে ওদের দিকে এগিয়ে এলো, কারণ ওরা তো আসলে মোহনার কাছাকাছি বসা। ওই জিনিসটা হঠাৎ করে ভেতর থেকে গম্ভীর শব্দে কথা বলে ওঠে। ওটা নাকি বলে ওঠে যে এখানে গরুর ফার্ম করার কারণে এদের অসুবিধা হচ্ছে, এটা নাকি ওদের থাকার জায়গা। গরু ময়লা আবর্জনা করে, তারপরে মানুষজন আসা যাওয়া করে, আলো জ্বলে, ওদের খুব অসুবিধা হয়। দ্রুত এখান থেকে যেন সবকিছু গুটিয়ে নিয়ে চলে যায়, তা না হলে কিন্তু অসুবিধা হবে। এটা শোনার পর ওরা তো খুব ভয় পায়, এবং এরপরেই রাত্রেবেলা ওরা কেউ আর ওখানে থাকতো না, আসতোও না। আর ওই গরুগুলো দ্রুত অন্যত্র বিক্রি করে দেওয়া হয় এবং ওই ফার্মটা ক্লোজ করে দেওয়া হয়। তো এরকম কিন্তু ব্যাপার ওখানে ঘটেছে তার আপন চাচাতো ভাইদের সাথে, যেটা এই পিয়াল ভাই জানিয়েছেন। একবার কি হলো যে ওই যেই মোহনা, ওই মোহনার সাথে যে রাস্তাটা রয়েছে, এই রাস্তা এবং মোহনা মানে নদীর পার আর কি, যেটা ওই জায়গায়, এই দুই জায়গার মাঝখানে কিছুটা জায়গা রয়েছে। কারণ রাস্তা যখন করা হয়, রাস্তার পাশে তো কিছু জায়গা ফাঁকা রেখে তারপর রাস্তা করা হয়, তাই না? তো ওই জায়গায় হঠাৎ করে একটা বেড়ের সৃষ্টি হয়, বিশাল একটা গর্তের মতো। গ্রামের মুরব্বীরা বলেন ওই দিক দিয়ে নাকি ভয়ানক একটি পানির দেও চলাচল করে, এবং ওই জিনিসটা যাওয়ার ফলেই নাকি ওইখানে এমন একটা বেড়ের সৃষ্টি হয়েছে। স্থানীয় অনেক মুরব্বীরাই নাকি রাতের বেলা মাটির নিচ দিয়ে ওই মোহনার দিকে চলে যাওয়ার একটা শব্দ ওনারা দীর্ঘদিন ধরে শোনেন। তো এই সমস্ত বিষয় ওইখানে হরহামেশাই হয়। এখন কথা হলো, এই যে আলতাফ মাঝি বা আলতাফ মিয়া, এই আলতাফ মিয়া ওই মোহনার কাছে যখন পৌঁছায় তার নৌকা নিয়ে, তখন রাত প্রায় 12টা বাজে। আর গ্রামের রাত 12টা মানে তো অনেক রাত, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। চারদিকে শুনশান এক ভয়ঙ্কর নীরবতার মাঝখানে এই আলতাফ মিয়া যেন নৌকা নিয়ে হারিয়ে গেছে। অনেক দূর থেকে কুকুরের ডাক ভেসে আসছে, শেয়ালের ডাক ভেসে আসছে। উনি লোকালয় থেকে খুব বেশি দূরে না হলেও প্রায় 1-2 মাইল তো দূরে হবেই, আর তার আশেপাশে শিয়ালের ডাক তো শোনা যাবে, এটাই স্বাভাবিক। তো আলতাফ মিয়া তার নৌকার বইটা ছেড়ে যখন মাছ ধরার কাজে মনোনিবেশ করবে, তখনই উনি লক্ষ্য করেন যে কাছেই নদীর পাড়ে দাঁড়িয়ে এক মহিলা তাকে ডাকছে। আর ওই মহিলা সরাসরি তাকে আলতাফ, ও আলতাফ, আমাকে নদী পার করে দিয়ে যা, এইভাবে ডাকছে, মানে তুই তুই করে ডাকছে। এটা শুনে আলতাফ মিয়া বুঝতে পারে যে এটা কোনো মানুষ না, কারণ রাত বিরেতে গ্রামের মহিলারা এইভাবে বাইরে বের হয় না। আর রাত বিরেতে মাছ ধরতে আসলে এই টাইপের অশরীরীদের ঘটনা যে ঘটে, এই সমস্ত ব্যাপার উনি শুনে শুনে অভ্যস্ত। কিন্তু আলতাফ মিয়া একবার হলে ভাবে আসলে কি এই মহিলা তার পরিচিত কিনা। হতেও তো পারে, যে কোনো ভাবেই হোক এমন পরিস্থিতিতে পড়ে গেছে যার ফলে সে রাত্রেবেলা বাইরে বের হয়েছে, নদী পার হতে হবে তাকে। তো আলতাফ মিয়া কি করে, উনি নিরাপদ দূরত্ব বজায় রেখে খুব ভালোভাবে দেখছেন ওই মহিলাটাকে, এবং ওই মহিলার গতিবিধি লক্ষ্য করছেন। ভালো করে দেখতে গিয়ে উনি দেখেন যে মহিলার চেহারাটা অস্পষ্ট, তার পরনের সাদা শাড়ি, মাথায় ঘোমটা দেয়া, যার কারণে চেহারাটা বোঝা যাচ্ছে না। তিনি আরো ভালো করে খেয়াল করেন যে তার যে দুটো পা, এই পা দুটো মাটিতে না, মাটির একটু উপরে ভাসছে, আর পা দুটো মনে হচ্ছে গরুর পায়ের মতো। তো উনি আলতাফ মিয়া তো শিওর হয়ে গিয়েছে যে এটা কোনো মানুষ না, এটা খুব দুষ্টু প্রকৃতির কোন একটা অতিপ্রাকৃত জিনিস। তাই এই আলতাফ মিয়া সে ইচ্ছা করে ইগনোর করে তাড়াতাড়ি করে ওই জায়গা ত্যাগ করার জন্য নৌকা বাইতে থাকে। তখন ওই মহিলারূপী পিশাচটা তাকে অনুরোধ করে, আলতাফ মিয়া, তুই তো বুঝে গেছিস আমি কে, কিন্তু আমি তোর কোনো ক্ষতি করবো না, আমাকে পার করে দে, তুই ভয় পাস না, হ্যাঁ আমাকে পার কর, আমার খুব ইচ্ছে করছে নৌকায় চড়তে, তাই তোকে বললাম। আর তা না হলে আমার নৌকায় করে কিন্তু নদী পার হওয়ার দরকার হয় না। আয় আলতাফ, আমাকে একটু নৌকায় নে, তোর কোনো ভয় নাই, তোর মাছও আমি খাবো না, তোর কোনো ক্ষতিও করবো না, নিশ্চিন্তে থাক। আলতাফ মিয়া এসব শুনে ওই জায়গা ত্যাগ করার জন্য মরিয়া হয়ে নৌকা বাইতে থাকে, কারণ পিশাচের কথায় পিশাচকে তো নৌকায় উঠানো যাবে না। আর দোয়া কালাম সে তো তেমন জানতো না, তাই আল্লাহর নাম নিতে থাকে, বা যতটুকু কিছু জানে ভাঙা ভাঙা দোয়া কালাম সেগুলো সে পড়তে থাকে। কিন্তু ভয়ে সে সবকিছু ভুলে যাচ্ছিল, তার মাথা ঠিক মতো কাজ করছে না, আর কোন দিকে সে যাবে
সে নিজেও বুঝতে পারছে না, মানে তার মাথা কাজ করছে না, সে ডানে যাচ্ছে না বায়ে যাচ্ছে, বাড়ির দিকে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, ছোট খালের দিকে যাচ্ছে না বড় খালের দিকে যাচ্ছে না অন্য খালটার দিকে যাচ্ছে, এটা তার মাথায় কাজ করছে না, মানে একরকম উন্মাদের মতো হয়ে গেছে। এই আলতাফ মিয়ার নৌকা বাবা দেখে ওই অশরীরটা রেগে যায়। সে কি করে, এক লাফে ওই ডাঙা এসে দাঁড়িয়েছিল, এক লাফে নৌকায় চলে আসে, নৌকার উপর ধপাস করে এসে বসে এবং সে বলে, কিরে তুই তো আমার কথা শুনলি না, তোকে তো বললাম যে আমার নদী পার হওয়া আসলে দরকার হলে নৌকা লাগে না, নৌকা চড়তে ইচ্ছা করছিল তাই তোকে বললাম, তুই আমাকে এভাবে অবজ্ঞা করলি। তুই কি ভেবেছিলি যে আমি চাইলেই তো নৌকা আসতে পারি না? এই যে আসলাম, তো তুই তো কাজটা ভালো করলি না, তুই আমাকে রাগিয়ে দিলি। আমাদেরকে রাগালে পরিণতি ভালো হয় না, এটা তো তুই জানিস, তোর তো বয়স কম হয় নাই, তুই তো ছোট মানুষ না, এইবার আমাকে রাগানোর পরিণাম তুই পাবি। এই বলে কি করে, ওই অশরীরটা আলতাফ মিয়ার নৌকা উল্টে দেয়। তো নৌকা কি হয়, উল্টে গিয়ে ভাসতে থাকে আর আলতাফ মিয়া পানিতে পড়ে যায়। আর ওই অশরীরটা আলতাফ মিয়াকে পানিতে চুবানো শুরু করে। আলতাফ মিয়া তো অনেক চিৎকার করছে, লোক ডাকার চেষ্টা করে, কিন্তু কাজ হয় না, কারণ এত গভীর রাত্রে এদিকে কেউ আসে না, আর আশেপাশে তো ঘর বাড়িও নাই। এমন অবস্থায় আলতাফ মিয়ার আর কিছু মনে নেই, উনি জ্ঞান হারিয়ে ফেলেন। তার জ্ঞান আসে 2 দিন পর। জ্ঞান ফিরে পাওয়ার পর সে নিজেকে আবিষ্কার করে তার ঘরের সামনে একটা কাঁচা বারান্দায়, তারই ঘর আর কি। তো সেখানে তাকে পাটির উপর শুয়ে রাখা হয়েছে, তার পাশে তার স্ত্রী বসা, কপালে জলপট্টি বেঁধে রাখা, তার সমস্ত শরীরে ব্যথা আর অনেক ক্ষত সৃষ্টি হয়েছে, আর তার ডান কান অর্ধেক কাটা। নিজেকে এই অবস্থায় দেখার পর তার মনে পড়ে তার সাথে কি কি হয়েছিল। তার স্ত্রী যখন দেখে তার জ্ঞান ফিরে এসেছে, তখন তার ছেলেদেরকে ডাকে, একজন হুজুরকে ডাকতে বলেন, একজন মানুষকে আর কি, তিনি হুজুরকে ডেকে আনবেন। তো যাই হোক, আলতাফ মিয়া তার স্ত্রীর কাছে জানতে চান যে সে কিভাবে বাড়িতে আসলো। তার স্ত্রী তাকে জানান যে 2 দিন আগে যেদিন তার এমন বিপদ হয়েছিল, ওই রাতে বরকত আর এই বরকতের শ্যালক হাবিব তাকে নৌকায় করে বাড়িতে নিয়ে এসেছেন। বরকত সেও একজন জেলে, সেও আলতাফ মিয়ার মতো রাত্রে মাছ ধরতে যায়, তবে তার সাথে তার শ্যালক হাবিব থাকে। তো বরকতের কাছ থেকে এই আলতাফ মিয়ার স্ত্রী উনি শুনেছিলেন যে কিভাবে তারা এই আলতাফ মিয়াকে উদ্ধার করেছিলেন। তো আলতাফ মিয়ার নৌকা থেকে বেশ দূরে একটা খালে মাছ ধরছিলেন এই বরকত আর তার শ্যালক হাবিব। মাছ ধরতে ধরতে হঠাৎ করে কারো একটা চিৎকার তারা শুনতে পায়। বরকত এই আলতাফ মিয়ার গলা চিনত, তো বুঝতে পারে যে এটা তো আলতাফ মিয়া, নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। চিৎকারটা কোন দিক থেকে আসছে, দ্রুত মাছ ধরা বন্ধ করে ওই দিকে নৌকা নিয়ে ছুটতে থাকে। ওই মোহনার সংলগ্ন একটা জায়গায় তারা দেখতে পায় যে আলতাফ মিয়ার নৌকাটা উল্টে আছে, তার টর্চ লাইট মেরে দেখতে পাচ্ছিল আর কি, টর্চ লাইট ছিল। তো প্রথম দিকে সে বুঝতে পারে নাই যে নৌকাটা আসলে কার, কিন্তু আলতাফ মিয়ার কণ্ঠস্বরটা কিন্তু এখন তারা শুনছে না, শুরুতে শুনেছিল। চিন্তা করে এখানে নিশ্চয়ই আলতাফ মিয়া আছে বা অন্য কেউ বিপদে পড়েছে, কারণ চিৎকার শুনে তো হঠাৎ করে মনে হইতেই পারে এটা আলতাফ মিয়ার গলা, বা সেটা অন্য কারো তো হতে পারে। তো চারদিকে টর্চ মারতে থাকে, খুঁজতে থাকে। কাছাকাছি একটা জায়গায় শুনতে পায় পানির মধ্যে কাউকে চুবালে যেমন শব্দ, এরকম শব্দ, এবং সে দেখে একটা মানুষকে অদৃশ্য কিছু একটা পানির নিচে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। লোকটা বাঁচার জন্য হাত পা ছোটাছুটি করছে, কারণ আলতাফ মিয়া তো খুব ভালো সাঁতার জানতেন। ওইদিকে বরকত মিয়া বুঝতে পারে এটা আলতাফ মিয়া, আর আলতাফ মিয়ার সাথে কিন্তু বরকতের সম্পর্ক খুবই ভালো ছিল। দ্রুত ওইদিকে নৌকা চালাতে থাকে। কাছাকাছি এসে এই হাবিব আর বরকত দুজনেই পানিতে লাফিয়ে পড়ে, আলতাফ মিয়াকে উদ্ধার করে। তারা আলতাফ মিয়াকে অজ্ঞান অবস্থায় পায়। যখন তারা উদ্ধার করে তখন সে অজ্ঞান হয়ে গেছে। তারা যখন তাকে টাচ করেছে তখনই অজ্ঞান হয়েছে, নাহলে তো আগে অজ্ঞান হলে সে তো পানির নিচে তলিয়ে যেত। তো তারা কি করে, আলতাফ মিয়াকে উদ্ধার করে। আর আলতাফ মিয়ার যে নৌকাটা উল্টে ছিল, ডুবে যায়নি তখনও, তারা ওই নৌকাটাকে ওই উল্টো অবস্থাতেই আস্তে আস্তে তীরে টেনে নিয়ে আসে এবং দড়ি দিয়ে বেঁধে রাখে যাতে করে ওটা হারিয়ে না যায়। তারপরে আলতাফ মিয়াকে বাড়িতে নিয়ে আসেন। তো সব কিছু শোনার পর আলতাফ মিয়া বরকত এবং হাবিবকে অনেক কৃতজ্ঞতা জানায়। ওদিকে হুজুর আসেন, আলতাফ মিয়াকে ঝাড়ফুঁক করেন, কিন্তু আলতাফ মিয়ার জ্বর কমে না। আলতাফ মিয়াও ওই রাত্রে ঘুমায়, আর তখন স্বপ্নে দেখেন ওই যে নারী অবয়বটা তাকে উদ্দেশ্য করে বলছে, আলতাফ মিয়া রে, তোর ভাগ্যটা ভালো, ওরা এসেছে দেখে তোকে মারতে পারলাম না, কিন্তু সুযোগ পেলে আমি কিন্তু তোকে ঠিকই মেরে ফেলবো। এই বলে আলতাফ মিয়াকে নাকি স্বপ্নের মধ্যেই একটা সজোরে থাপ্পড় মারে ওই অশরীরীটা। আলতাফ মিয়ার ঘুম ভেঙে যায়, সে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে তার স্ত্রী সহ ছেলেপেলেরা
এগিয়ে আসে, কি হয়েছে? তখন সে বলে যে এরকম ঘটনা, ওই অশরীরটা স্বপ্নের মধ্যে আমাকে থাপ্পড় মেরেছে আর এই বলেছে। তখন বাসার সবাই বলে যে ও কিছু না, তুমি তো আসলে ভয় পেয়েছিলা, আজকে জ্ঞান ফিরলো, এখন ওই আতঙ্ক যায় না, এরকম স্বপ্ন মানুষ দেখেই থাকে, তুমি ঘুমাই যাও। তো উনি কিন্তু ঘুমান। সকালবেলা এই আলতাফ মিয়াকে দেখে তার বাড়ির সদস্যরা চিৎকার চেঁচামেচি শুরু করে, কারণ আলতাফ মিয়া আর বেঁচে নেই। আলতাফ মিয়ার চোখ খোলা ছিল, মনে হচ্ছে কিছু একটা দেখে ভয় পেয়েছে। আবার সে ঘুমের মধ্যেও ভয় পেয়ে মারা যেতে পারে। কিভাবে সে মারা গেছে এটা কেউ বলতে পারেনি। যেহেতু আলতাফ মিয়ার সাথে প্যারানরমাল একটি বিষয় ঘটেছিল, সে মারা যাওয়ার পর তার সন্তানাদিরা এই বিষয়গুলো নিয়ে এখনো ঘাটাঘাটি করেনি। এই কারণে করেনি, আবার যদি পিশাচটা তাদের ক্ষতি করার জন্য চলে আসে, এ কারণে মূলত তারা এই বিষয়টি নিয়ে আর মাথা ঘামায়নি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি সেই অর্থে, কারণ তার যে বড় 2 সন্তান ছিল তারা ওই রকম উপার্জন করতো না যেটা দিয়ে সংসার আসলে ওইভাবে চলে। মূল উপার্জনকারী আলতাফ মিয়াই ছিল। তো সে চলে গেল। পরিবারের সদস্যদের মানসিক অবস্থা কেমন হতে পারে এটা তো সবাই বুঝতে পারবেন, প্রিয় লিসেনার্স। তো আলতাফ মিয়া এভাবে মারা যায়। আসলে উনি কোনো ভয়ের কারণে মারা গিয়েছিলেন কিনা, বা ঘুমের ঘোরে সেই অশরীরটা স্বপ্নের মধ্যে এসে তাকে হত্যা করেছে কিনা, বা কি হয়েছে, এটা আসলে আর এটা নিয়ে কোনো অ্যানালাইসিস হয়নি। অ্যাকচুয়ালি কি কারণে মারা গেছে সেটাও জানা যায়নি। তো এটি ছিল ঘটনা। অসংখ্য ধন্যবাদ হাসান জাহিদুর রহমান পিয়াল ভাই আপনার চমৎকার একটি ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটি লিসেনারদের কাছে ভালো লেগেছে, আর এটি একটি সত্য ঘটনা যেটা ওই গ্রামের অধিকাংশ মানুষই জানেন বলে আমাদেরকে জানিয়েছেন হাসান জাহিদুর রহমান পিয়াল ভাই। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাই আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, জাভেদ ইকবাল ভাইয়ের কথা তো অনেকেরই মনে রয়েছে। কারণ হচ্ছে ওনার কাছ থেকে কিন্তু অনেকগুলো ঘটনা আমরা ইতিমধ্যে শেয়ার করেছি। ওনার বাড়ি মাগুরা জেলার সদর উপজেলার বেরোইলপলিতা ইউনিয়নের ডহরসিংড়া গ্রামে। উনি ডিফেন্সে চাকরি করেন। উনি যখন জুনিয়র ছিলেন তখন মাসে প্রায় 18 দিন বঙ্গোপসাগরের ভেতরে অপারেশনের জন্য অবস্থান নিতে হতো, যার কারণে সব ধরনের নেটওয়ার্কের বাইরে চলে যেতে হতো। আর জুনিয়র থাকায় কাজও বেশি করতে হতো। সমুদ্রের ভেতরে জাহাজের উপর বসে রাতে একা একা সমুদ্র দেখা, আর পূর্ব থেকেই ডাউনলোড করে রাখা আমার ঘটনা, রাসেল ভাইয়ের ইমেল, এগুলো উনি শুনতেন। আর তখন থেকেই এই ভূতের ঘটনা সংগ্রহ এবং পাঠানোর জন্য ওনার একটা আগ্রহ সৃষ্টি হয়, যার কারণে উনি আমাদেরকে ঘটনা পাঠাচ্ছেন। উনি এবার যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন এটি ঘটেছিল 2004 সালের দিকে। ঘটনাটি ঘটেছিল ওনার কাকির আপন কাকার সাথে। সম্পর্কে এই জাভেদ ইকবাল ভাইয়ের নানা হন তিনি। উনি এখানে কারো নাম উল্লেখ করেননি, কারণ ওনার নানা মারা গিয়েছিলেন। ওনার নানার বাড়ি ওনাদের যে ডহরসিংড়া গ্রাম, ওই গ্রামের পশ্চিম পাশে মাঠের ভেতর দিয়ে 4 গ্রাম পরে অবস্থিত। গ্রামের নাম হচ্ছে ধনবাড়ি। কিছুদিন আগে উনি একটি ঘটনার মধ্যে ধনবাড়ি শ্মশান এবং এক বেদে মহিলাকে কেন্দ্র করে একটি ছোট ঘটনা লিখেছিলেন উনি। তো যাই হোক, ওই ধনবাড়ি এবং আশেপাশে কয়েকটি গ্রামে মাঝে মাঝেই ঢাল, বল্লম, লাঠি, বড় বড় রামদা এগুলো নিয়ে বা দেশি কিছু হাতিয়ার নিয়ে মাঝে মাঝেই মারামারি লাগতো। ওই ধনবাড়ি গ্রামে রাজনৈতিক কারণে এখনো মারামারি লাগে। কিছুদিন আগেও নাকি কয়েকজন এরকম মারামারিতে মারা গিয়েছেন। যাই হোক, একদিন কি হয়, ওনার ওই নানার দলের লোকের একটি ছাগল বিরোধী দলের একজনের জমিতে গিয়ে কিছু ফসল নষ্ট করে। তখন বিরোধী দলের লোকেরা ওই ছাগলের মালিককে ধরে মারধর করে। এই ঘটনাটি ঘটে সকালে। বিকালে যখন ওনার নানার দলের লোকেরা মাঠের কাজ শেষ করে বাড়িতে আসেন, তখন এই ঘটনা জানতে পারেন। এবার ওনার নানার দলের লোকেরা ঢাল, বল্লম নিয়ে বিরোধী দলকে আক্রমণ করেন। তারাও জানে যে কোনো সময় হামলা হতে পারে, তাই তারা আগে থেকে প্রস্তুত ছিল। এই মারামারিকে ওনাদের এলাকায় কাইজ্জা বলে। যাই হোক, মারামারি হয়, একে অপরের ঘর ভাঙে, অনেকেই আহত হয়। কারো বুকে বল্লমের আঘাত লাগে, কারো মাথায় ইট লাগে, কারো হাত ভেঙে গেছে, কারো পা ভেঙে গেছে, কারো মাথা ফেটে গেছে। কোনো মানুষ মারা না গেলেও মোটামুটি জখম হয়েছে দুপক্ষেই। সন্ধ্যার দিকে মারামারি শেষ হয়। এবার চলে মাগুরা, নড়াইল এবং যশোরে যাওয়ার পালা। কারণ অসুস্থ হওয়ার কারণে শহর ছাড়া গ্রামে তো আসলে কোনো হসপিটাল নেই যে সেখানে চিকিৎসা দেবে। এমনকি এখনো নাকি কোনো হসপিটাল ওখানে গড়ে ওঠেনি। ওনাদের এলাকা থেকে মাগুরা 25 কিলোমিটার, নড়াইলও প্রায় 25 কিলোমিটার, আর যশোর প্রায় 40 কিলোমিটার দূরে। গ্রামের অনেকেই রাতেই হসপিটালে চলে যায় এবং
গ্রাম অনেকটা শূন্য হয়ে পড়ে, বিশেষ করে পুরুষ শূন্য হয়ে পড়ে, কারণ মারামারি তো পুরুষরা করেছিল। তো ওনার নানার কোনো আঘাত লাগেনি বিধায় তিনি গ্রামে ছিলেন। ওনার নানাকে একজন আক্রমণ করেছিল, নানা তখন তার আক্রমণের জবাব দিতে গিয়ে অনেকগুলো আঘাত করেছেন লাঠি দিয়ে। সে ব্যক্তি মাথায় আঘাত পায়, আঘাত পাওয়া ব্যক্তির মাথা ফেটে গিয়েছিল। তো ওনার নানা ওই সন্ধ্যায় মারামারির পর চলে গিয়েছিলেন অন্য একটি গ্রামে তার হাতিয়ার রাখতে, কারণ সকালে পুলিশ আসবে, ঘর তল্লাশি করবে এই ভেবে। নানা হাতিয়ার রেখে গ্রামে আসতে আসতে রাত প্রায় 12টা বেজে যায়। যে গ্রামে গিয়েছিল সেই গ্রাম থেকে আসতে একটি মাঠ পড়ে। এই ধনবাড়ি গ্রামটির সব পাশেই মাঠ, আর গ্রামের এক মাঠের পাশেই ধনবাড়ি ভিটা, যে ভিটাকে কেন্দ্র করেই আজকের ঘটনা। ধনবাড়ি ভিটার পাশেই ওনাদের একটি ছোট্ট নদী, তার নাম হলো ফটকি নদী। এই ফটকি নদী বয়ে গেছে। গ্রামে ঢোকার আগে রাস্তার আশেপাশে বিভিন্ন ধরনের গাছপালা থাকায় অনেক অন্ধকার ছিল। যাই হোক, ওনার নানা মাঠ পেরিয়ে গ্রামে যেই না ঢুকবেন তখনই তিনি জ্যোৎস্নার আলোতে দেখতে পাচ্ছিলেন কে যেন সামনে দাঁড়িয়ে আছে। তার কাছে লাইট ছিল, কিন্তু লাইটটা না জ্বালিয়ে উনি দাঁড়িয়ে যান। তিনি একটু ভয় পান, কারণ বিরোধী দলের কেউ হতে পারে এবং তাকে আক্রমণ করতে পারে। তারপরও নানা নরম সুরে বলেন, এই কেউ এখানে? সে কোনো কথা বলে না। নানা আবার বলেন, এই কে তুমি? লোকটি তাও কথা বলে না। এবার নানা একটু কাছে যান, তার কাছে থাকা লাইটের আলো ওই লোকটির মুখে মারেন। নানা লাইট মেরে এমন ভয় পেয়েছেন যে নানার মনে হচ্ছিল এখনই দম বন্ধ হয়ে মারা যাবেন। তিনি দেখেন বিকেলের মারামারিতে তিনি যাকে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছিলেন সে একটি স্যান হচ্ছে অনেক বড় দায়ের মতো দেখতে। এত বড় স্যান দা দেখে তো নানার অবস্থা খারাপ, তার মাথা দিয়ে রক্ত গড়িয়ে পড়ছিল। নানা বলেন, আরে তুই তো হসপিটালে গিয়েছিস, এখানে কিভাবে আসলি? তখন ওই লোকটি বলে, তুই আমাকে অনেক মেরেছিস, আমি এর প্রতিশোধ না নিয়ে কোথাও যাব না। এই বলে নানাকে তার হাতে থাকা লাঠি দিয়ে পেটাতে থাকেন, দা দিয়ে তখন আঘাত করেন নাই। নানা তাকে প্রতিহত করতে ব্যর্থ হন এবং গ্রামের ভিতরে দৌড়াতে থাকেন। নানা আর পেছনের দিকে না তাকিয়ে নিজের জীবন বাঁচাতে দৌড়াতে থাকেন। একসময় নানা গ্রামের ভেতর একটি বড় বাঁশঝাড় রয়েছে তার নিচে চলে আসেন। সেখানে প্রচুর অন্ধকার ছিল। নানা তার হাতে থাকা লাইটের আলো জ্বালান এবং তিনি আবার ওই লোকটিকে দেখতে পান যে লাঠি আর ওই স্যান নিয়ে বড় দা নিয়ে সে এগিয়ে আসছে এবং তার সামনে চলে আসে। নানা তখনও ভাবেননি সে মানুষ হয়ে কিভাবে এত তাড়াতাড়ি তার কাছে চলে আসলো। মূলত নানা দেখেছিলেন যে তিনি ওই বাঁশঝাড়ের কাছে আসার আগেই ওই লোকটি ওখানে এসে পৌঁছেছে। ওনার তো মাথায় কাজ করে না ঘটনা কি। নানা এবার রাস্তা থেকে নেমে আবার সামনের দিকে দৌড় দেন। কয়েকটি বাড়ির সামনে উনি চলে আসেন। নানা জোরে চিৎকার করেন, কিন্তু কোনো বাড়িতে আসলে তেমন কেউ ছিল না যে নানার চিৎকার শুনবে। যদিও কোনো মহিলারা থেকেও থাকে, এত রাত্রে ঘুমিয়ে গিয়েছে। আর যেহেতু ওই দিন বিকেলে মারামারি হয়েছে, কোন বিপদ আবার সামনে চলে আসে, এই কারণে ভয়ে কেউ বাইরে বের হচ্ছে না। নানা একেবারে অসহায়ের মতো দৌড়াতে থাকেন এবং নানা মাঝে মাঝে পেছনে লাইট দিয়ে দেখছেন যে ওই লোকটা আসছে কিনা, এবং দেখেন সত্যি ওই লোকটি তার পিছু নিচ্ছে এবং দৌড়াচ্ছে। নানা যখন গ্রামের মাঝামাঝি আসেন তখন তার দলের একটি বাড়ির দরজায় জোরে আঘাত করেন এবং নাম ধরে ডাকেন। ঘর থেকে বলে ওঠে কে? নানা তখন তার নাম বলেন এবং যে ব্যক্তি তার পিছু নিয়েছে তার নাম বলেন। ঘরের ভেতর থেকে বলে, আরে ও তো হাসপাতালে, ও তোমাকে কিভাবে মারতে যাবে? ও তো হসপিটালে ভর্তি, ওর অবস্থা তো ভালো না, মারা যাবে না, কিন্তু সে তো 1 সপ্তাহ আগে রিলিজ নেবে না ওখান থেকে, অনেকগুলো সেলাই লাগছে তার মাথায়। নানা তখন দেখেন সেই লোকটি নানার প্রায় কাছে চলে আসছেন। আর ওই লোকটা বলতেছে যে যেই লোকটা দরজা খুলেছে, যেই লোকটা পিছু নিয়েছে সে নাকি হসপিটালে। তো নানার কথা না বাড়িয়ে ওখান থেকে দৌড় দেন, কিন্তু ওই যে ব্যক্তিটি দরজা খুলেছিলেন সে কিন্তু ওই লোকটিকে দেখেনি। তো নানা তো দৌড়াচ্ছেন, দৌড়াতে দৌড়াতে গ্রামের শেষে ওই ধনবাড়ি ভিটার কাছে উনি চলে আসেন। ধনবাড়ি ভিটার আশেপাশে খাল ও বিল, এই খাল বিলে তখন অনেক পানি। নানা ধনবাড়ি ভিটার ভেতরে গিয়ে কিছু ঝোপঝাড়ে লুকিয়ে পড়েন এবং ভাবেন কিছু সময় পর তাকে খুঁজে না পেয়ে এই লোকটি চলে যাবে, তখন নানাও চলে যাবেন। যাই হোক, আনুমানিক 10 মিনিট পর নানা কারো আসার আওয়াজ পান। উকি মারেন ওই লোকটির অবস্থান দেখার জন্য। নানা যেই উকি দিয়েছেন তখনই নানার সামনে ওই লোকটি এসে দাঁড়িয়ে পড়ে। নানা ভয়ে তার হাত পা জড়িয়ে ধরেন এবং ক্ষমা চান। তখন ওই লোকটি নানাকে উঁচু করে ধরে ফেলেন এবং এক হাতে উঁচু করে ধরেছেন। ওই লোকটা কিন্তু এত শক্তি না, কিন্তু এক হাতে উঁচু করে ধরেছেন এবং মারেন এক আছাড় খেয়ে নানা অনেক ব্যথা পান। নানা তখনও বুঝতে পারেননি যে আসলে তার সাথে কি ঘটছে। নানা ভাবেন যে
এই লোকটা তো আমাকে এমনিতে ছেড়ে দিবে না, তার সাথে তো লড়তে হবে। এবার নানাও তাকে কিল ঘুষি মারতে থাকেন, মানে যতটুকু পারছেন। ওই লোকটিও নানাকে মারছেন। একসময় নানাকে পানিতে ছুঁড়ে মারেন এবং নানাকে পানির মধ্যে চুবাতে থাকেন। নানা অজ্ঞান হয়ে যান। পরের দিন নানাকে আর পাওয়া যায় না। রাতের সেই যে লোকটি দরজা খুলেছিল, যে লোকের বাড়িতে নানা গিয়েছিল, সেই লোকটি নানার বাড়িতে আসে সকালবেলা, যে কি হলো, আবার দৌড় দিয়ে চলে গেলেন কেন, কি দেখলেন যে চলে গেলেন, এরকম জিজ্ঞেস করার জন্য আসছিল। এসে তো উনি দেখে যে নানা বাড়িতে নাই। তো উনি বাড়ির সবাইকে এই ঘটনা খুলে বলেন। আর এই খবরও নেন যে যেই লোকটাকে মাগুরা শহরে নিয়ে গেছে সে এখনো হসপিটালে ভর্তি আছে। তাহলে কোথায় গেল? খুঁজতে খুঁজতে সবাই ওই ধনবাড়ি ভিটার কাছে যায়। সবাই জানতো ওই ভিটায় অনেক খারাপ জিন থাকে। ওখানে গিয়ে ওই ভিটার উপর ধস্তাধস্তির চিহ্ন পাওয়া যায়। হাডুডু খেললে মাটি যেমন হয়ে যায়, ঠিক তেমন হয়ে গেছে। ওই দিনই নানার পরিবার একটি বড় কবিরাজকে বলেন এই ঘটনা। কবিরাজ বলেন, ঠিক আছে, আমি ওই ভিটায় যাব। কবিরাজ সন্ধ্যায় ভিটায় যায় একা একা। তিনি বাড়ির সবাইকে বলেন, তোমরা দূরে কোথাও থাকো, কাছে এসো না। কবিরাজ ওই ভিটায় বসেন এবং তিনি তার কাজ শুরু করেন। কাজ শেষ করে কবিরাজ ফেরত আসেন এবং বলেন, নানা যদি বেঁচে থাকেন তবে 1 সপ্তাহের মধ্যে বাড়িতে ফেরত আসবেন। আর কবিরাজ বলেন, ওই পানির নিচে অনেক জিনের বসবাস। এই কবিরাজের পালিত জিনেরা সেখানে গিয়েছিল, ওখানকার জিনদের সাথে নাকি অনেক কথা কাটাকাটি হয়েছে, ওইখানেই নানাকে আটকে রাখা হয়েছে। তাকে আর ফেরত দিতে চাচ্ছে না। কি কারণে দিতে চাচ্ছে না, নানার অপরাধ কি, কেন তাকে আক্রমণ করেছিল, এই বিষয়ে তারা কিছু বলে না। অবশেষে এই কবিরাজ জিনেরা বিভিন্ন ধরনের ভয় ভীতি দেখিয়েছে। শেষ পর্যন্ত তারা বলেছে যে জিনেরা একসাথে বসে পরামর্শ করে সিদ্ধান্ত নেবে। আর এই কবিরাজ জিনেরা বলেছে যে তারাও একটা আপোষ মীমাংসার চেষ্টা করবে। ওদের সাথে হই হট্টগোল করে নানাকে জীবিত ফেরত আনা সম্ভব হবে না। লাশ ফেরত দেবে কিন্তু জীবিত দেবে না। এই জন্য তাদের সাথে আপোষ করে কাজ করতে হবে। তখন ওই কবিরাজ ওখান থেকে চলে আসে এবং সকলকে এই বিষয়টা খুলে বলেন। সত্যি সত্যি নানা 1 সপ্তাহ শেষ হওয়ার দিন ফজরের ওয়াক্তে বাড়িতে ফেরত আসেন। নানার তখন শরীরের অবস্থা ভালো ছিল না, শরীরে জখমের দাগ দেখা যাচ্ছিল। তিনি তখন গোসল সেরে সবাইকে ওই দিনের ঘটনা বলেন। আর তিনি এই 1 সপ্তাহ কোথায় ছিলেন তাও বলেন। তিনি বলেন, জিনেরা তাকে আটকিয়ে রেখেছিল তাদের আস্তানায়। ওই খালের ভিতরে পানির নিচে জিনেরা বসবাস করে। এই 1 সপ্তাহ তাকে কোনো খাবার দেওয়া হয়নি এবং বিভিন্নভাবে তাকে অত্যাচার করেছে। নামমাত্র খাবার দেওয়া হয়েছে যাতে সে মারা না যায় ক্ষুধায়। তিনি দেখেছেন সেখানে অনেক জিন রয়েছে। সব থেকে আশ্চর্য এবং দুঃখের বিষয় হলো, নানা ফেরত আসার 2 দিনের মধ্যেই মারা যান। আল্লাহ ওনার সব গুনাহ ক্ষমা করুন, তাকে বেহেশত নসিব করুন। এটাই ছিল এই জাবেদ ইকবাল ভাইয়ের নানার সাথে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা। প্রিয় লিসেনার্স, এখানে একটি বিষয়, সেটা হলো পানির নিচে কিন্তু আমরা দেখেছি অনেকেই আটকে রাখা হয়। ফেরত পাওয়া যায়, লাশ পাওয়া যায়, জীবিত অবস্থায় পাওয়া যায় না। এই ঘটনায় আমরা দেখেছি যে নানাকে জীবিত অবস্থায় পাওয়া গেছে, কিন্তু 2 দিনের মাথায় উনি মারা গিয়েছেন। আরেকটি ছোট্ট ঘটনা জাবেদ ইকবাল ভাই বলেছেন, সেটা হলো এই মাগুরা টু নড়াইল যে হাইওয়ে রয়েছে, এখানে একটি গ্রাম রয়েছে, নাম হলো ভাঙ্গুরা গ্রাম। এই ওনাদের গ্রাম যে বেরোইলপলিতা, ওনাদের গ্রামের পরে বেরোইলপলিতা আর তারপরে হলো ভাঙ্গুরা। এই ভাঙ্গুরা গ্রামের এক জেলের সাথে ঘটেছিল একটি ঘটনা। তার নাম বলা যাচ্ছে না সঙ্গত কারণে, কারণ তিনিও মারা গিয়েছেন। ঘটনাটি ঘটেছিল 2008 সালে। এই জাবেদ ইকবাল ভাই যখন 10ম শ্রেণীতে পড়েন। ওনাদের স্কুল বেরোইলপলিতা বাজারে অবস্থিত। স্কুলের কোল ঘেঁষে বয়ে গিয়েছে নবগঙ্গা নদী। ওনাদের এলাকা মাগুরা জেলা শেষ এবং নড়াইল জেলা শুরু হওয়ায় এই নবগঙ্গা নদী নড়াইলের শুরুতে গিয়ে ভাগ হয়েছে চিত্রা নদী নামে। আর এই নবগঙ্গা নদীকে কেন্দ্র করে ঘটনাটি। ভাঙ্গুরা গ্রামে কয়েকটি ঘাট রয়েছে, সেই ঘাটগুলো থেকে বেশিরভাগ মাছ ধরা নৌকা বাঁধা থাকে। তেমনি এই ঘাটের নামটি উনি বলেন নাই, কিন্তু ভাঙ্গুরা গ্রামের মাঝামাঝিতে একটা ঘাট ছিল। ওই ঘাটের পাশেই এক হিন্দু লোক যিনি জেলে ছিলেন, তিনি বেশিরভাগ সময় সন্ধ্যার দিকে নদীতে মাছ ধরতে যান, মানে জাল ফেলেন। রাত 10টা কিংবা 11টার দিকে একবার মাছ জাল থেকে তোলেন, আর একবার ফজরের আজানের সময় উনি যান, মানে নামাজের আগেই উনি জাল তোলেন। তিনি যেখানে মাছ শিকার করেন সেখানে মোটামুটি ভালো মাছ পেতেন। একদিন রাতে তিনি স্বপ্ন দেখেন কেউ একজন তাকে স্বপ্নে বলছে, তুই যেখানে মাছ শিকারের জন্য জাল ফেলিস সেখানে আর জাল ফেলবি না। শুধু এইটুকু স্বপ্ন দেখে। তিনি এই স্বপ্ন দেখে মনে মনে ভাবেন এটা ওই দুঃস্বপ্ন। সকালে তার স্ত্রীকে এই স্বপ্নের কথা বলেন, স্ত্রীও কোনো কিছু মনে করেন না। তারপর কেটে যায় কিছুদিন।
একদিন তিনি ফজরের আজানের আগে উঠে নৌকা নিয়ে যান সেই নদীতে। এদিকে সকাল 10টা বেজে গেলেও তিনি যখন আসছিলেন না, তখন বাড়ির সবাই খোঁজ নিতে শুরু করেন। কয়েকজন একটি নৌকা নিয়ে যান যেখানে তিনি মাছ শিকার করেন। গিয়ে দেখেন তার নৌকা আছে কিন্তু উনি নেই, তার নৌকা ভাসছে। সবাই সব জায়গা খুঁজতে থাকেন কিন্তু তাকে কোথাও পাওয়া যায় না। বাড়ির সবাই তো তার জন্য কান্নাকাটি করছে। রাত্রে সবাই যখন ঘুমিয়ে যায় তখন তার স্ত্রীর স্বপ্নে দেখে কেউ কিন্তু তাকে বলছে একটি ছাগল ওই মাছ শিকারের জায়গায় দিলে তার স্বামীকে ফেরত দেবে। সকালে উনি তার শ্বশুরকে কথা বলেন যে তিনি স্বপ্ন দেখেছেন। তারা অন্য কোনো ধরনের কোনো চিন্তা না করে একটি ছাগল সেই মাছ শিকারের জায়গায় জবাই করে ছেড়ে দেয়। সবার সামনেই হঠাৎ করে সেই জেলের লাশ ভেসে ওঠে। এই ঘটনাটির সাক্ষী কিন্তু অনেকেই ছিল। সুতরাং জায়গাটা আসলেই হন্টেড। আর জাভেদ ইকবাল ভাই বলেছেন ঘটনাটি একেবারে সত্য এবং এলাকার অনেকেই জানেন। প্রিয় লিসেনার্স, আসলেই অদ্ভুত ব্যাপার। প্রথম অদ্ভুত ব্যাপার এই যে পানির নিচে যাওয়ার পর উনি জীবিত অবস্থায় ফেরত এসেছিলেন, মানে না। আর দ্বিতীয় যে ব্যাপারটি, যে জেলে তাকে কিন্তু জীবিত অবস্থায় ফেরত দেয়নি, তার লাশ ফেরত দিয়েছে, তাও ছাগল জবাই করে ওখানে ছেড়ে দেওয়ার পর বা ভাসিয়ে দেওয়ার পর। আসলে পানির নিচে কতই না রহস্য রয়েছে প্রিয় লিসেনার্স, তাই না? নীলাদ্রি লেকের ঘটনা কিন্তু আমরা রিমেম্বারিং স্টোরিজে বলেছি, আপনারা শুনে আসতে পারেন। নীলাদ্রি লেকে আমি ওখানে যে ইকো টুরিস্ট গাইড বেলাল আহমেদ ভাইয়ের কাছ থেকে এটা সংগ্রহ করেছি। উনি আরো কয়েকটি ঘটনা আমাকে বলেছেন, সেটাও পর্যায়ক্রমে ইনশাল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করব। তো ধন্যবাদ জাভেদ ইকবাল ভাইকে, চমৎকার ঘটনা আপনাদের কাছে উপস্থাপন করেছেন এই জন্য। আর ওনার কাছ থেকে আরো ঘটনার প্রত্যাশায় রইলাম। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাই আমাদের ৭৮ নং এপিসোডের আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, প্রিয় লিসেনার্স, 28 সেপ্টেম্বর 2023 তারিখে আমরা প্রচার করেছিলাম 67 নং এপিসোড। ওই এপিসোডের পঞ্চম ঘটনা ছিল প্রতিশোধের নেশা শিরোনামে। ওই ঘটনাটি পাঠিয়েছিলেন মেহেরপুর জেলার গাংনী উপজেলার রায়পুর ইউনিয়নের বাথানপাড়া গ্রাম থেকে মোহাম্মদ সোহাগ রানা। উনি আরো একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন, সেই ঘটনাটি এখন আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। ঘটনাটি 2010-11 সালের দিকে ঘটেছিল এবং এটি ঘটেছিল ওনার ফুপুর সাথে এবং ফুপুর পরিবারের সাথে। ওনার ফুপুর বিয়ে হয়েছে ওনাদের এই বাথানপাড়া গ্রাম থেকে 2-3 গ্রাম পর একটি গ্রামে। তার 3 সন্তান, আল্লাহ রসুল রহমতের 3টাই কন্যা সন্তান। ঘটনাটি শুরু হয় ওনার ফুপুর হাজবেন্ডের সাথে। ওনার হাজবেন্ডের নাম ছিল মাসুদ মিয়া। তো ওনার ফুপুর হাজবেন্ড সে কি করতো, মাছের ব্যবসা করত। মাছের ব্যবসা বলতে মাছ কিনে স্থানীয় হাট বাজারে আবার বিক্রি করতো। এইভাবেই দিনকাল চলছিল, ভালোই চলছিল। বলে রাখা ভালো যে গাংনী থেকে আলমডাঙ্গার যে সড়ক পথ, সেই তখনকার সময়ে শুধু এই পথ ছাড়া বাকি সব পথ ছিল মাটির। গ্রাম্য কিছু পথ ছিল ইটের, আর ফুপাদের গ্রামের পথ ছিল পুরোটাই মাটির। যদিও বা গ্রামটি ছিল অসম্ভব সুন্দর। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে খাল, গ্রামের উল্টো পাশে রয়েছে বিল, আর গ্রামে অনেক পুকুর রয়েছে। এবার মূল ঘটনায় আসি। প্রতিদিনের মতো এই যে মাসুদ মিয়া ফুপা, উনি কি করছেন যে মাছ বিক্রি করে বাড়িতে ফিরছিলেন। প্রতিদিন রাত 8টা থেকে 9টার আগেই বা এর মধ্যেই উনি বাড়িতে ফিরতেন। সেদিন রাত প্রায় 11টা বেজে গিয়েছিল। চায়ের দোকানে বসে গল্প করতে করতে এত রাত হয়ে যায়। আর কয়েকটি মাছ ওনার তখন বিক্রি হয়নি, হাড়িতেই ছিল। বর্ষাকাল হওয়ার ফলে সাইকেলে চড়ে যাওয়াটা অসম্ভব হয়ে পড়ে, কারণ রাস্তায় ছিল অনেক কাদা। এই কাদার রাস্তা তাকে পায়ে হেঁটে পাড়ি দিতে হবে, প্রায় 3 কিলোমিটার পথ। আর এই 3 কিলোমিটার পথে নেই একটিও বাড়িঘর। একদিকে ধান ক্ষেত, অপর পাশে খাল। যদিও এখন সেখানে বেশ কিছু বাড়ি নির্মিত হয়েছে। তো প্রতিদিনের মতো সেদিনও এই মাসুদ মিয়া উনি আসছেন। ওনার আবার বিড়ি খাওয়ার অভ্যাস ছিল, তো উনি বিড়ি ধরিয়ে টানতে টানতে পথ আগাচ্ছেন। রাস্তাটি ছিল খালের পাশ দিয়ে, এক পাশে ছিল ধান ক্ষেত, অপর পাশে ছিল একটা খাল, এবং পুরো রাস্তার দুধারে ছিল তাল এবং খেজুরের গাছ। এভাবে বেশ কিছু পথ এগিয়ে যাওয়ার পর ওনার কাছে মনে হলো ওনার পেছনে কেউ আসছে, কিন্তু পেছনে তাকিয়ে দেখে কেউ নেই। আবার কিছু দূর এগিয়ে গেলে
তার মনে হলো তার পেছনে কেউ আসছে, কিন্তু পেছন দিকে তাকানোর পর উনি কাউকে দেখেন না, কিন্তু উনি স্পষ্ট শুনতে পান যে কাদার মধ্যে হাঁটলে এক ধরনের শব্দ হয়, যেটা তার নিজের পায়েরও হচ্ছে কিন্তু পিছনেও হচ্ছে। পিছনে কার পায়ে এমন শব্দ হচ্ছে এটা উনি দেখতে পাচ্ছেন না, শুধু শুনতে পাচ্ছেন এবং অনুভব করতে পারছেন। এই মাসুদ মিয়া খুব সাহসী মানুষ ছিল, তো উনি এসব গায়ে না মেখে পা চালিয়ে হেঁটে চলেছে। যতই মনে শক্তি নিয়ে পথ চলুক না কেন, একটা ভয় তো আসলে মনের মধ্যে থাকেই। এর মধ্যেই পেছন থেকে কে যেন হঠাৎ করে বলে উঠল, কিরে মাসুদ, ব্যবসা তো ভালোই করলি, তো হাড়িতে যে মাছ আছে ওগুলো দিয়ে যা, কতদিন বড় মাছ খাই না, খালে বিলে তো এখন বড় মাছ পাওয়াও যায় না। মাসুদ মিয়া এই কথা শুনে পিছনে তাকিয়ে চাঁদের আলোতে যা দেখেন তা দেখে ওনার পিলে চমকে ওঠে। উনি দেখেন সাধারণ মানুষের থেকেও লম্বা, প্রায় 7-8 ফুট উচ্চতার, ঠিক একজন মানুষ বলা যায় না, চোখ দুটো লাল টকটকে, মনে হচ্ছে চোখ দিয়ে আগুন বের হচ্ছে, মুখ দিয়ে এক প্রকার লালা বের হচ্ছে যা চাঁদের আলোয় স্পষ্ট বোঝা যাচ্ছে। আর ওই জিনিসটার কপালে একটা শিং রয়েছে, অনেকটা গন্ডারের মতো, মুখটা একটু লম্বা, অনেকটা শেয়ালের মতো, আর পুরো শরীর লোমশ। আর একটি বিষয় মাসুদ মিয়া খেয়াল করে যে চাঁদের আলোয় তার যে ছায়া পড়ার কথা ছিল, কোথাও তার কোনো ছায়া নাই। এই প্রাণীটিকে দেখে মাসুদ মিয়া প্রচন্ড ভয় পায়। চারদিকে মানুষজন নাই, কিচ্ছু নাই, এখন যদি এটাকে দেখে ভয় পায় তাহলে তো তাকে এই কাদার মধ্যে একদম চেপে মেরে ফেলবে। সমস্ত ভয় চেপে রেখে মাসুদ মিয়া বলে ওঠে, এই কেরে তুই, আর কি চাস আমার কাছে? তখন ওই অবয়বটি বলে ওঠে, আমাকে তুই চিনবি না, আমি মেছো চণ্ডী। এই তাল গাছে আমি থাকি, সুযোগ পেলে কারো থেকে মাছ, কারো পিঠা, কারো মিষ্টি, এই টাইপের জিনিসগুলো আমি ছিনিয়ে খাই, আর যারা সহজে দিতে চায় না তাদের অবস্থা খারাপ করে ছাড়ি। তো তোর হাড়িতে যে মাছগুলো আছে সেগুলো আমায় দিয়ে যা, তা না হলে কিন্তু বড় ক্ষতি হবে তোর। মাসুদ মিয়া সোজা সাপটা এই মাছগুলো দিতে অস্বীকৃতি জানিয়ে দেয় এবং ওই অবয়বটার সাথে মুখে মুখে তর্কাতর্কি করতে থাকে। এবং মাসুদ মিয়া আবার যখন হাঁটা শুরু করে তখন ওই অবয়বটি বলে ওঠে, মাছ দিয়ে গেলি না তো? তোর বাড়িতে যে তোর 3টা মেয়ে আছে সেটা কি ভুলে গেছিস? তুই কি চাস তোর মেয়েদের কোনো ক্ষতি হোক? ভালোই ভালোই বলছি, মাছগুলো দিয়ে যা, তা না হলে কিন্তু খুব খারাপ হবে। এরপর মাসুদ মিয়া চিন্তা করে যে সর্বনাশ, আমার বাড়িতে যে 3টা ছোট ছোট বাচ্চা মেয়ে আছে, এও তো জানে দেখি, নিশ্চয়ই মেয়েদের কোনো ক্ষতি করবে। তখন মাসুদ মিয়া 7-5 না ভেবে ওই মাছগুলো তার যেই হাড়ি ছিল, হাড়ি থেকে রাস্তার একপাশে ঢেলে দেয়, মানে কোনো একটা জায়গায় রেখে দেয়। তারপর সে তার বাড়ির দিকে যেতে থাকে। ওই পিশাচটি তখন বলে ওঠে, সোজা চলে যাবি, একদম পেছন দিকে তাকাবি না। এই ঘটনার 4 থেকে 5 মাস অতিবাহিত হয়ে যায়। এর মধ্যে বিভিন্ন সময় আসা যাওয়া করেছে, মাসুদ মিয়ার সাথে ওই পিশাচটির আর সাক্ষাৎ হয়নি। একদিন সাইকেল চালিয়ে বাড়ি ফিরছে মাসুদ মিয়া। আজও হাড়িতে বেশ কয়েকটি মাছ আছে যা শেষ পর্যন্ত বিক্রি হয়নি। তখন আবার শীত পড়ে গেছে, কিন্তু তো শীতের কুয়াশা ঘেরা রাত, মাসুদ মিয়া সাইকেল চালাচ্ছে। তখন কিন্তু এরকম কাদা ছিল না, তখন তো বর্ষাকাল ছিল না, 4-5 মাস পরে তো শীতকাল চলে আসছে। তখন সাইকেল চালিয়েই বাড়িতে ফিরছিলেন। ওনার কাছে মনে হলো সামনে কে যেন রাস্তার উপর বসে আছে, ঠিক বোঝা যাচ্ছে না যে ওটা মানুষ না অন্য কিছু। কাছাকাছি চলে আসার পর সাইকেল থামালো মাসুদ মিয়া। উনি দেখলো এটা আর কেউ না, এটা হচ্ছে সেই মেছো চণ্ডী, যে কয়েক মাস আগে তার থেকে এক প্রকার জোর করে মাছ ছিনিয়ে নিয়েছিল। তার বুঝতে বাকি রইল না এবার কোন মতলবে তার সামনে দাঁড়িয়েছে। সে মনে মনে খুব নিয়ত করে, খুব ভালো মতো শক্তপোক্ত নিয়ত করে, এবার যাই হোক তাকে কিছুতেই মাছ দেব না। পিশাচটি বলে উঠলো, কিরে মাসুদ, কি ভাবছিস? অনেকদিন পর তোকে একা পেয়েছি, তোকে তো একা পাই না, সবসময় কেউ না কেউ তোর সাথে থাকে। বলে রাখা ভালো, মাসুদ মিয়া শুধু একা নয়, গ্রামের বেশ কয়েকজন এই একই পেশার সাথে জড়িত ছিল, যারা মাছ বিক্রি শেষে সবাই একসাথে বাড়ি ফিরত। কিন্তু সেদিন সবাই চলে যাওয়ার ফলে মাসুদ মিয়া একা হয়ে গিয়েছিল। মাসুদ মিয়া রাগে ক্ষোভে দ্বিতীয়বার মাছ চাওয়ার কারণে তার জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর মধ্যে একটি করে বসে। সে পাশে গাছ কাটা ছিল, সেই গাছের ডালগুলো কাটা ছিল। এই ডালগুলোর মধ্যে থেকে একটা শক্তপোক্ত ডাল নিয়ে এসে
ওই অবয়বটির উপর চড়াও হয় এবং বেশ কয়েকবার বেধড়ক পিটুনি দেয় সেটাকে। এরপর ওই অবয়বটার সাথে ধস্তাধস্তি শুরু হয়। এর মধ্যে দূরে একজন লাইট মারতে মারতে গ্রামের দিকে আসছে। তখন ওই অবয়বটা যখন বুঝতে পারে তখন মাসুদ মিয়াকে বলে, মাসুদ মিয়া, তুই অনেক বড় ভুল করলি। আমি তো তোর কাছে শুধু মাছই খেতে চাইছিলাম, নাকি অন্য কিছু চাইছিলাম? তোর জীবন তো নেই, তুই আমাকে অযাচিত ভাবে আঘাত করলি। এর মূল্য তোকে চড়া দামে দিতে হবে, আর তোকে দেখে আশেপাশের মানুষজন শিখবে। এমন শাস্তি তোকে আমি দিব। এই বলে এক লাফে খালের পাশে বড় তাল গাছটির মাথার উপরে উঠিয়ে সেটা মিলিয়ে যায়। মাসুদ মিয়া বেশ আহত হয়ে গিয়েছিল। লাইট মারতে মারতে যিনি আসছিলেন লোকটি তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। বাড়ির লোকজন তার কথা শুনে বলে, তুমি কেন এই ঝামেলা করতে গিয়েছো? মাছগুলো দিয়ে দিতে পারতা। এখন যদি সে কোনো ক্ষতি করে তখন কি হবে? মাসুদ মিয়া সেই রাত্রির স্বপ্নে দেখে ওই পিশাচটি তাকে বলছে, ভুলে যাস না, তোর এমন ক্ষতি করব যা তুই সারা জীবন মনে রাখবি। তোকে মারবো না, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত তুই মনের কষ্ট নিয়ে থাকবি। সকালে উঠে মাসুদ মিয়ার ভীষণ জ্বর। স্থানীয় কবিরাজ ডেকে আনা হয়, ঝাড়ফুঁক দিলে উনি সুস্থ হয়ে যান। এরপর চলে যায় বেশ কয়েকদিন। একদিন গভীর রাত্রে মাসুদ মিয়ার ওয়াইফ, মানে এই সোহাগ রানা ভাইয়ের ফুপু, এই ফুপু শুনতে পান যে কেউ তাকে ডাকছে। উনি উঠে বাইরে এসে দেখে তার ছাগল শেয়ালে ধরে নিয়ে যাচ্ছে। এই দেখে তো উনি চিৎকার চেঁচামেচি শুরু করে। সবার ঘুম ভেঙে যায়। সবাই বাইরে এসে দেখে কিছুই না। ছাগল, তার যে ছাগল রাখার যে ঘর, সেখানে ছাগল দিব্যি সবগুলো ঠিকঠাক আছে। সবাই বলে যে তুমি ভুল দেখেছো, এই বলে সান্ত্বনা দেওয়া হয় তাকে। তার কিছুদিন পর এই ফুপুর ছোট মেয়ে রাতের বেলা হঠাৎ করে চিৎকার করে ঘুম থেকে ওঠে। সে তো মা মা করতে করতে কবরস্থানের দিকে চলে যাচ্ছে। বলে রাখা ভালো, ফুপুদের বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে একটা খাল, এই খালের পাশে একটা কবরস্থান। তো সবাই তাকে ধরে নিয়ে আসে, বলে কি হয়েছে? এই যে তোমার মা, তুমি মা মা বলে কোথায় যাচ্ছিলা? ওকে কিছু বলতে পারে না আসলে। তো খুব ভয় পেয়েছিল মেয়েটি। সে দেখেছিল যে তার মা ওই কবরস্থানের দিকে যাচ্ছে। তার বয়স 6 থেকে 7 বছর ছিল তখন। এরপর স্থানীয় কবিরাজ বলে, তোমাদের পেছনে খুব খারাপ প্রজাতির এক জিন লেগেছে। সে তোমাদের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। আমি তোমাদের বাড়ি বন্ধ করে দিচ্ছি, কিন্তু তোমরা খুব সাবধানে থাকবে, আর বিশেষ করে ছোট মেয়েটার দিকে খেয়াল রাখবে, কারণ পিশাচটি তোমার ছোট মেয়েকে খুব সহজে ক্ষতি করতে পারবে। এই বলে কবিরাজটি চলে যায়। এরপর বাড়ির ছোট মেয়েটা শুধু বাড়ির পাশে যে পুকুর, এই পুকুরে গোসল করার জন্য শুধু বায়না ধরে, কিন্তু ফুপু কিন্তু রাজি হয় না। মানে মাসুদ মিয়ার ওয়াইফ, সোহাগ রানা ভাইয়ের ফুপু, উনি তো কিছুতে রাজি হয় না। প্রায় দেখা যেত চোখের অগোচরে এই ছোট্ট মেয়েটি ওই পুকুরে নামার জন্য দৌড় দিত। এর জন্য পুকুরের চারপাশে শক্ত করে বাঁশের বেড়া দেওয়া হয়। কিন্তু একদিন ঘটে এক মর্মান্তিক দুর্ঘটনা। বাড়ির পাশে বড় পুকুরটার দিকে এই ছোট বাবুটা গিয়ে আর ফেরেনি সেদিন। ওই দিন আবার বাড়িতে আত্মীয় স্বজন আসার ফলে রান্নাবান্নায় ব্যস্ত থাকার কারণে ছোট মেয়েটিকে সেভাবে খেয়াল রাখার কথা আর কারো মনে নেই। সেই ছোট 6 বছরের মেয়েটির জন্য সবাই কান্নাকাটি করতে থাকে। ফুপু তো পাগল প্রায়, অনেক খোঁজাখুঁজি করে কোনো হদিস পাওয়া যায় না। পুকুরে জাল ফেলে খোঁজে সবাই, কিন্তু কিছুতেই কিছু হয় না। ফুপু সারা রাত সেই পুকুরের পাশে বসে কান্নাকাটি করেছে। তারপর ঠিক দুপুরবেলা, মানে পরের দিন দুপুরবেলা 24 ঘন্টা পর আশ্চর্যজনক ভাবে মেয়েটির লাশ হঠাৎ করে ভেসে ওঠে। আশ্চর্যজনক ভাবে এই কারণে বললাম যে ওই লাশের পেটে কোনো পানি ছিল না, কারণ পানিতে ডুবে মারা যাওয়া লাশের পেটে কিন্তু পানি থাকে। কিন্তু এখানে ঘটেছে ঠিক তার উল্টোটা। হাতের নখের ভিতর কাদা ঢুকে আছে, মনে হচ্ছে গলা টিপে কেউ তাকে হত্যা করেছে। গলায় হাতের যে আঙ্গুল, এই আঙ্গুলের ছাপ দেখা যাচ্ছিল, বড় বড় আঙ্গুলের ছাপ। এই ঘটনার পর বাড়ির সবাই ভীষণভাবে ভেঙে পড়েছিল। খাওয়া খাওয়া বাদ দিয়ে ফুপু সারাক্ষণ এই বাচ্চাটার কবরের পাশে গিয়ে কান্নাকাটি করত। মায়ের মন বলে কথা। এর কয়েক সপ্তাহ পর ঘটে যায় আরেকটি ঘটনা। এই ফুপু হঠাৎ করে রাতের বেলা ঘর থেকে বেরিয়ে যায়। তার পেছনে বাকি মেয়েরা উঠে দেখতে থাকে তার মা কোথায় যেন যাচ্ছে। তার মা যাচ্ছে কোথায় এটা যখন তারা খেয়াল করে, তারা দেখে যে এই যে ফুপু, মানে সোহাগ রানা ভাইয়ের ফুপু, সে খাল পার হয়ে কবরের দিকে চলে যাচ্ছে আর বলছে, বাবু কিচ্ছু হবে না তোর, সোনা বাবু আমি আসছি তোর কাছে, আমি আসছি, তোর ভয় নেই, এই বলতে বলতে চলে যাচ্ছে। এগুলো শুনে এবং দেখে বাকি দুটো মেয়ে ওরা ভীষণ ভয় পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে। তখন এই মাসুদ মিয়া, মানে ফুপুর হাজবেন্ড, উনি দৌড়ে তার স্ত্রীকে গিয়ে যখনই হাত দিয়ে ধরেছেন, তখনই
তার সেন্স ফেরত আসে। তখন ফুপু বলে ওঠে যে আরে আমি এখানে কেন, আমি কোথায় যাচ্ছি, আমি তো ঘরে ছিলাম। মানে তার কোনো সেন্স কাজ করছিল না যে উনি ঘর থেকে বের হয়ে কোথায় যাচ্ছিলেন। এরও কয়েকদিন পর একদিন রাত্রে ফুপু ওয়াশরুমে যাওয়ার জন্য ঘরের থেকে বাইরে বের হয়েছেন। গ্রামে তো স্বাভাবিকভাবে ওয়াশরুমগুলো ঘরের বাইরে থাকে। তো ফুপুকে বলা ছিল যে রাত্রেবেলা যদি কোনো কারণে বাইরে বের হয় কাউকে যেন ডাক দেয়, একা একা যেন বের না হয়। তো ফুপু যখন উঠেছেন চিন্তা করেছেন সবাই তো ঘুমাচ্ছে, এত রাত্রে আর ডাকার দরকার নেই, সবসময় তো ডাকি, আজকে থাক। এই চিন্তা করে উনি ওয়াশরুমের দিকে যাচ্ছেন। তো ওনার ওয়াশরুমটা ওনার বাড়ি থেকে বেশ একটু দূরেই ছিল। তো ওনার বাসার কাছে একটা খাল ছিল, ওই খালের পাশে একটা তাল গাছ ছিল। তো উনি দেখেন ওই তাল গাছ থেকে একটা প্রাণী নেমে আসছে এবং ওই জিনিসটা ফুপুর কাছে চলে এসেছে। জিনিসটা বেশ লম্বা ছিল, তার বিশাল বড় একটা জিহ্বা ছিল। কুকুর যেভাবে জিহ্বা বের করে জোরে জোরে নিঃশ্বাস নেয় ঠিক সেভাবে সে নিঃশ্বাস নিচ্ছে, জিহ্বা দিয়ে লালা ঝরে পড়ছে। তারপর ফুপুর কাছে এসে বলল, তোর মেয়ে সুরত ধরে তো তোকে অনেকবার চেষ্টা করেছি খালের পানিতে ডুবিয়ে মারার জন্য, কিন্তু আমি বারবার ব্যর্থ হয়েছি। এবার তো সুযোগ পেলাম রে, এইবার তোকে আমি মারবো। এদিকে কি হয়, বাড়ির লোকজন হঠাৎ করে ফুপুকে বিছানায় না পাওয়ার ফলে খোঁজাখুঁজি শুরু করেছে। এদিকে ফুপু দেখে যে কয়েকজন তার মানে ঘর থেকে বাইরে বের হয়ে আসছে। ওই সময় ওই পিশাচটি বলে, বারবার বেঁচে যাচ্ছিস রে, বারবার কেন জানি শুধু মানুষজন চলে আসে। এই বলে এক লাফে সে তাল গাছের মাথায় উঠে পড়ে এবং মাথায় উঠে অদৃশ্য হয়ে যায়। মাথায় উঠে তাল গাছটা একটা ঝাঁকি দিয়েছিল, এরপরে অদৃশ্য হয়ে যায়। বাড়ির লোকজন এসে ওই তাল গাছটা যে একটু আগে ঝাঁকি দিয়েছিল, তাল গাছটা নড়ছিল, এটাও দেখেছে। তখন জিজ্ঞেস করে কি হয়েছে, তখন ফুপু ভয়ে ওই সময় কিছু বলতে পারেনি, কিন্তু পরে বলেছে যে এরকম ভয়ানক একটা জিনিসের মুখোমুখি হয়েছে। তখন তার হাজবেন্ড মাসুদ মিয়া বলে, এটা তো সেই মেসোচণ্ডী যেটা তোমার সামনে আসছিল, এটাই তো সেই জিনিস যেটাকে প্রথমবার মাছ দিয়েছিলাম, পরের বার মাছ দেয়নি, যার সাথে আমার ধস্তাধস্তি হয়েছিল। যাই হোক, এবার বাড়ির লোকজন বিভিন্নভাবে এই সমস্যা থেকে বাঁচার জন্য হুজুর কবিরাজ দেখানো শুরু করে, কিন্তু অনেক হুজুর কবিরাজ দেখিয়ে কোনো কিছু হয় না। তারপর পাশের উপজেলার এক নাম করা হুজুরের কাছে গিয়ে এই সমস্যার সমাধান হয়েছিল। হুজুর ফুপুদের বাড়িতে এসে ফুপুর শরীরে সেই পিশাচটাকে উপস্থিত করে, তারপর নানান রকম ভাবে এটাকে বোঝায় যাতে সে চলে যায়, কিন্তু সে কিছুতেই যাবে না। এরপর সেই হুজুর যখন দেখলো যে পিশাচটি তার সিদ্ধান্তে অটল, কোনোভাবেই যাবে না, তখন এই মেসোচণ্ডীকে বোতলবন্দি করে নিয়ে যান। এরপর থেকে আজ অবধি কোনো সমস্যা হয়নি। তো ফুপু তার সন্তানকে হারিয়েছিলেন, তার ছোট্ট মেয়েকে হারিয়েছিলেন। ছোট্ট মেয়ের কথা যখন উনি বলেন, এখনো ওনার দু চোখ কান্নায় ভেঙে পড়ে। প্রিয় লিসেনার্স, আমরা চাই না এরকম ঘটনা কারোর সাথে ঘটুক। আর এর আগেও বিভিন্ন ঘটনায় বলেছি, যদি কখনো চলার পথে এরকম সমস্যা দেখা দেয় বা দেখা যায়, কোনো কিছু কেউ চায়, ওটা দিয়ে ওখান থেকে চলে আসতে হবে। কোনো সাহস দেখানোর প্রয়োজন নাই, কোনো বাক বিতণ্ডায় যাওয়ার প্রয়োজন নাই, তাহলে কিন্তু বিপদ হবে, এটা নিশ্চিত। এরকম ঘটনা কিন্তু এর আগেও আমরা অনেকবার বলেছি। এই ঘটনার শিক্ষাটা এটাই যে এদের সাথে কোনো বাক বিতণ্ডায় জড়ানো যাবে না। আশা করছি প্রিয় লিসেনার্স ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সোহাগ রানাকে, যিনি অনেক কষ্ট করে ঘটনাটি লিখে পাঠিয়েছেন। প্রিয় লিসেনার্স, ইতিমধ্যে আমরা 4টি ঘটনা আপনাদেরকে শুনিয়ে ফেললাম, আর 2টি ঘটনা রয়েছে। তো 2টি ঘটনা বলবো, তার আগে একটি কথা বলতে চাই যে যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইরান। আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন afnandaholworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। আর ইমেল অ্যাড্রেসের স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। আমাদের কিন্তু একটি ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে একই নামে, আফনান দ্য হরর ওয়ার্ল্ড। তো এই দুটো লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাতে পারবেন পোস্ট করে বা কমেন্ট করে। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাই আমাদের ৭৮ নং এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মেহেদি হাসান। উনি বর্তমানে রাজুক উত্তরা মডেল কলেজে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে লেখাপড়া করছেন সায়েন্স বিভাগে। উনি যে ঘটনাটি পাঠিয়েছেন এটা ওনার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা।
ঘটনাটি মূলত ঘটেছিল ওনার নানা বাড়িতে বেড়াতে যাওয়ার পর। গত বছর উনি ওনার নানা বাড়িতে বেড়াতে যান ঈদের সময়। মূলত ঈদ করার জন্য ওনারা সপরিবারে নানা বাড়ি বা দাদা বাড়িতে গিয়ে থাকেন। ওনার নানা বাড়ি দাদা বাড়ির ডিস্টেন্স খুব একটা বেশি দূরে নয়, প্রায় একই জায়গায় বলতে হবে। সেটি হচ্ছে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার কাচারি বাজার নামক স্থানে। তো গত বছর ওনার মা বাবা ঈদ করতে সেখানে যাননি। তো উনি আসলে ঢাকাতে ঈদ করতে খুব একটা অভ্যস্ত নন, এই কারণে পিতামাতার অনুমতি নিয়ে উনি নানা বাড়িতে যান। তো ঈদের সময় যেহেতু উনি গিয়েছেন, স্বাভাবিকভাবেই বেশ হাসি আনন্দ করবেন, এটাই তো মনের একটা প্রবল ইচ্ছা ছিল। কিন্তু সেই ইচ্ছাটার গুড়ে বালি হয়ে যায় ভয়ানক একটি ঘটনা ঘটার প্রেক্ষাপটে। উনি যে এলাকাতে গিয়েছিলেন ওই এলাকাতে বিদ্যুতের অবস্থা খুব বেশি ভালো না। কারণ হচ্ছে ওই ইসলামপুর উপজেলার কাচারি বাজার নামক যে স্থান, ওই স্থানের আশেপাশে আরো কিছু জায়গা রয়েছে, যেমন কামারবাড়ি, কালীবাড়ি ঘাট, এরকম বেশ কিছু জায়গা রয়েছে। তো ওখানে বিদ্যুতের অবস্থা এমন ভয়ানক ছিল ওই সময়টাতে যে মানে খুব লোডশেডিং চলছিল। রাত 11টার দিকে বিদ্যুৎ চলে যেত আর ভোরের দিকে আসতো। বলা যায় যে সারা রাত বিদ্যুৎ ছিল না বললেই চলে। আর ওইখানে ঘরের মধ্যে মোবাইলের নেটওয়ার্ক পাওয়া যেত না, আর ইন্টারনেট ব্রাউজিং করাটাও বেশ অসুবিধা ছিল। আর যদি মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ কলে কথা বলতে হয় তাহলে বাড়ির বাইরে গিয়ে কথা বলতে হবে, এমনকি মোবাইল ফোনে কথা বলার জন্য মোটামুটি ঘরের বাইরেই যেতে হবে। আর যদি কেউ অনলাইনে কথা বলতে চায় তাহলে রাস্তার দিকে যেতে হবে। তো উনি সেখানে গিয়েছেন রাতের বেলা, রাত 11টা সাড়ে 11টার দিক। তখনও বিদ্যুৎ যায়নি, নর্মালি 11টা সাড়ে 11টার মধ্যে চলে যায়। তো রাত 12টার দিকে ওনার খুব কাছের এক বন্ধু অনলাইনে ফোন করেন। উনি জানেন যে ঘরের মধ্যে কথা বললে তো এটা শোনা যাবে না, এই জন্য উনি কাউকে কিছু না বলে ঘর থেকে বাইরে বের হয়ে রাস্তায় চলে যান। রাস্তায় গিয়ে কথা বলতে থাকেন। ঈদের সময় বন্ধু বান্ধব বিভিন্ন জায়গায় গিয়েছে, কথাবার্তা তো বলবেই, স্বাভাবিক। তো উনি কথা বলছেন, কথা বলতে বলতে উনি হাঁটছিলেন। গরমের সময়ও ছিল তো, আর ওই সময়টা ছিল বর্ষাকাল। তো ওনাদের ওইখানে এই যে কালীবাড়ি ঘাট, কামারবাড়ি, কাচারি বাজার এবং আশেপাশের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যায়। মানে যে সমস্ত নিচু জায়গাগুলো আছে, একটা বিলের মতো সৃষ্টি হয় সেখানে। তো উনি রাস্তা দিয়ে হাঁটছেন আর কথা বলছেন। কথা বলতে বলতে উনি অনেকটা পথ হেঁটে চলে এসেছেন। ওনার নিজেরও খেয়াল নাই যে কতটা পথ হেঁটেছেন। প্রায় 1 ঘন্টা উনি ফোনে কথা বলেছেন। তো কথা বলছেন, বলতে বলতে উনি এই কামারবাড়ির নার্সারির মোড় নামক একটা জায়গা রয়েছে, ওই জায়গাতে একটা গাব গাছ আছে। ওই গাব গাছের কাছে এসে উনি কথা বলছেন। উনি চিন্তা করছেন এবার ব্যাক করে আবার বাড়ির দিকে চলে যাবেন। তো ওইখানে দাঁড়িয়ে উনি কিছুক্ষণ কথা বলছেন আনমনে। হঠাৎ করে উনি দেখেন সাদা কাপড় পরা একটা মহিলা অবয়ব, মাথায় ঘোমটা দেয়া, কোলে একটা বাচ্চা আছে। সে দ্রুত তার সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছে, মানে এই মেহেদী হাসান ভাইয়ের সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছে। উনি কথা বলতে বলতে হঠাৎ করে এটা দেখে চমকে যান। কি ব্যাপার, এত রাত্রে সাদা শাড়ি পরা একটা মহিলা কোলে বাচ্চা নিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে? এদিকে আশেপাশে তো কোনো রাস্তাঘাট ওইভাবে নাই, আর রাস্তাঘাট থাকলেও এত রাত্রে তো কোনো মহিলার যাওয়ার কথা নয়। আর কোনো বাড়ির দিকে যাবেন, আশেপাশে তো দেখা যাচ্ছে যে পানিতে তলিয়ে গিয়েছে এমন কিছু জায়গা, আর কিছু একটু উঁচু জায়গা রয়েছে যেখানে ক্ষেতের আইল আছে। উনি তো ওই দিকেও যাচ্ছেন না। তো এই মেহেদী হাসান ভাই উনি খেয়াল করছেন যে মহিলাটা কোন দিকে যায়। উনি যখন বুঝতে পারেন যে এটা হয়তো কোনো বাচ্চা চোর হতে পারে, কোনো বাড়ি থেকে বাচ্চা চুরি করে নিয়ে যাচ্ছে, তো উনি ফোন কলটা কেটে দিয়ে ওই মহিলার পিছনে যে কার বাড়ির বাচ্চা চুরি করে কোথায় যাচ্ছে এটা ওনার দেখার কৌতূহল জায়গা। উনি ওই মহিলার পিছু নিয়ে হাঁটতে থাকেন। তো মহিলা হেঁটে যাচ্ছে। স্বাভাবিকভাবে ওই মহিলার যদি কোনো দিকে যেতেই হয়, পানির দিকে যাওয়ার কথা নয়, ওই মহিলার যাওয়ার কথা হচ্ছে আর একটা মেঠো পথ, যেটা জমির আইল, ওই দিকটা তখনও তলিয়ে যায়নি। কিন্তু ওই মহিলা ওই দিকে না গিয়ে মহিলা যাওয়া শুরু করলো কালীবাড়ি ঘাটের দিকে। এই কালীবাড়ি ঘাটটা অনেক আগে থেকেই বিভিন্ন ধরনের প্যারানরমাল বিষয়বস্তু বা ঘটনা ঘটার কারণে মানুষের মধ্যে বেশ পরিচিতি লাভ করেছে। অনেক পুরনো একটা জায়গা, ওখানে বট গাছ রয়েছে, অনেক পুরনো আম গাছ রয়েছে। তো দেখে যে ওই মহিলাটা বাচ্চা কোলে নিয়ে ওই দিকে যাচ্ছে। এদিকে মেহেদী হাসান ভাই তো পিছু নিয়েছেন, কোথায় যায় উনি দেখবেন। বেশ দূরত্ব ছিল ওই মহিলা এবং মেহেদী হাসান ভাইয়ের মধ্যে। মেহেদী হাসান ভাই হাঁটছেন, খুব বেশিক্ষণ হাঁটতে হয়নি। ওই মহিলাটা কি করে, ওই আইলের ওই দিকে না গিয়ে কালীবাড়ি ঘাটের দিকে যায়।
এবং ওইখানে যে ঘাটে যে নদীর পার বা এই খাল বিল হয়ে গেছে, ওইখানে পানি এসে ওই পানির উপর দিয়ে হাঁটা শুরু করে। পানির উপর দিয়ে একটা মহিলা হেঁটে যাচ্ছে, চাঁদের আলো তো স্পষ্ট দেখতে পাচ্ছেন। এটা দেখে উনি তো পুরো স্পিচলেস, উনি যে কোনো শব্দ করবেন, চিৎকার দেবেন এমন কোনো অবস্থা তার নাই। উনি খালি তাকিয়ে আছেন এবং দেখছেন কি হয়। উনি দেখলেন যে মহিলা পানির উপর দিয়ে হেঁটে যেতে যেতে অপর প্রান্তে যাওয়ার কিছুক্ষণ আগে হঠাৎ করে সে অদৃশ্য হয়ে গেল, মানে কোথাও কিছু নাই। সেটা সাদা শাড়ি পরা ছিল, অনেক দূর থেকেও চাঁদের আলোতে বোঝা যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে সে অদৃশ্য হয়ে যায়। এই দৃশ্য দেখার পর উনি প্রচন্ড ভয় পান। উনি যে ওইখান থেকে ব্যাক করবেন সেই শক্তিটাও তার হারিয়ে যায়। উনি ফিল করেন ওনার শরীর অনেক ভারী হয়ে গেছে, উনি সেখান থেকে নড়তে পারছেন না। তারপরে উনি চেষ্টা করে বাড়ির দিকে ঘোরার চেষ্টা করেন, কিন্তু ঘুরে একই দেখছেন উনি, ওনার চোখের সামনে শুধু কুয়াশা, ধোয়ার মতো। উনি কিচ্ছু দেখতে পাচ্ছেন না, কোন পথ উনি দেখতে পাচ্ছেন না। কোন দিকে যাবেন, ডানে যাবেন, বায়ে যাবেন, পেছন দিকে তো ঘাট আর বট গাছ, আম গাছ উনি দেখতে পাচ্ছেন। ওনার বাড়ির রাস্তা কোনটা উনি কিচ্ছু বুঝতে পারছেন না। উনি বুঝতে পারেন যে উনি কানা ভুলোর খপ্পরে পড়েছেন। এখন কি উপায়? তবে উনি এটা জানতেন যে এই টাইপের কানা ভুলোর খপ্পরে পড়লে কি করণীয়। যেটা করণীয়, হাদিসে যেটা বর্ণনা রয়েছে উনি সেটাই করেন। উনি ওনার শরীরের সমস্ত শক্তি সঞ্চয় করে প্রচন্ড জোরে আজান দিতে থাকেন। ওনার আজান যখন শেষ হয়, আজান শেষ হওয়ার পরপরই জাস্ট 10 সেকেন্ড সময় লেগেছে, উনি দেখেন আস্তে আস্তে সবকিছু পরিষ্কার হয়ে যাচ্ছে, ঘোলাটে ভাব কেটে যাচ্ছে। উনি বাড়ি যাওয়ার রাস্তা দেখতে পাচ্ছেন। উনি দ্রুত বাড়ি যাওয়ার জন্য রওনা দেন। সেখান থেকে উনি বাড়িতে চলে যান। প্রতিমধ্যে আর কোনো সমস্যা হয়নি, কাউকে কিছু না বলে তাড়াতাড়ি শুয়ে পড়েন। সকালবেলা উনি ওনার নানিকে এই বিষয়টি সবিস্তরে বলেন যে কি হয়েছিল। ওনার নানি ওনাকে খুব বকাঝকা করে যে কেন রাতের বেলা এত দূরে হাঁটতে হাঁটতে চলে গিয়েছিল। কথা বলার দরকার, একটা জায়গায় দাঁড়ালে হতো। মূলত আসলে উনি হাঁটতে হাঁটতে ওইদিকে গিয়েছিলেন, একটা জায়গায় নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল। উনি চিন্তা করছেন ওইদিকে হেঁটে গেলে ওইদিকে টাওয়ার আছে, হয়তো বা নেটওয়ার্কটা ভালো পাওয়া যেতে পারে। এই চিন্তা করে উনি আসলে হাঁটতে হাঁটতে একটা দিকে চলে গিয়েছিলেন। ওনার নানি পরবর্তীতে একজন হুজুরের কাছে নিয়ে যান। তো হুজুর ওনার কাছ থেকে সবকিছু শোনেন, ওনাকে ঝাড়ফুঁক করে দেন এবং হুজুর ওনাকে বলেন যে এই যে কাচারি বাড়ি নার্সারির মোড় যেই গাব গাছ রয়েছে, এই গাব গাছের এখানে মূলত এই গাব গাছে দুটো জিন থাকে, মা এবং ছেলে। তো উনি যখন রাতের বেলা ফোনে কথা বলতে বলতে গাব গাছের নিচে গিয়েছে, ওখানে নেটওয়ার্ক একটু ভালো পাওয়া যাচ্ছিল, তো উনি উচ্চ স্বরে কথা বলছেন, হাসাহাসি করছেন। এতে কি হয়েছে, ওই জিন দুটার অসুবিধা হয়েছে। তখন ওরা ক্ষিপ্ত হয়ে তাকে মায়াজাল সৃষ্টি করে তাকে পেছন পেছন নিয়ে গিয়েছে এবং ওখানে এমন এক মায়াজাল সৃষ্টি করেছে যার ফলে সে সারা রাত যেন ঘুরতে থাকে। কিন্তু আল্লাহর অশেষ রহমতে সে বুদ্ধি করে যে আজান দিয়েছিল, যার ফলে এই মায়াজালটা কেটে যায়, ওই জিনগুলোর কোনো ক্ষতি করতে পারেনি। তো এভাবেই ওনার সাথে একটি ভয়ানক ঘটনা ঘটেছিল। প্রিয় লিসেনার্স, এই টাইপের যে ঘটনা ঘটে, আমরা বিভিন্ন সময় বলেছি এই টাইপের ঘটনা ঘটলে সে যে যেখানেই থাকুক, যে অবস্থায় থাকুক, আজান দিতে হবে। আজান দিলে ইনশাল্লাহ এই সমস্যা কেটে যাবে। এটা হাদিসের বর্ণনা। আর এই টাইপের মায়াজাল সৃষ্টি করা জিনের নাম হচ্ছে গয়লান। পবিত্র কোরআনে গয়লান শব্দটা উল্লেখ রয়েছে। যদি কেউ এই ধরনের সমস্যায় আমরা পড়ি, অবশ্যই আমরা আজান যদি দেই, ইনশাল্লাহ এই সমস্যা কেটে যাবে। এই বিষয়ে আমাদের কিন্তু ছোট্ট একটা শর্ট আমরা আপলোড করেছিলাম, এই সমস্যায় পড়লে কি করণীয়। তো আশা করছি শিক্ষণীয় এই ভয়ানক ঘটনাটি আমাদের সকলের জন্য যেন অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকে, যে আমরা এই ধরনের সমস্যায় পড়লে কিভাবে এখান থেকে আল্লাহ চাহেন তো বেঁচে ফিরতে পারি। ধন্যবাদ জানাচ্ছি মেহেদী হাসান ভাইকে, চমৎকার একটি ঘটনা যেটা আপনার নিজের সাথে ঘটেছিল শেয়ার করার জন্য। আপনি নিজেও সাবধানে থাকবেন চলাফেরার ক্ষেত্রে, বিশেষ করে রাতের বেলা বের হওয়ার ক্ষেত্রে। আমাদের সকলকে এই বিষয়ে আসলে সতর্ক থাকতে হবে। হুটহাট করে রাতের বেলা এভাবে এলোমেলোভাবে চলাফেরা করা যাবে না, কারণ রাতের বেলা জিনেদের চলাফেরার সময়, ওই সময় যদি আমরা বিরক্ত সৃষ্টি করি বা বিরক্তিকর কোনো ব্যাপার ঘটাই তাদের জন্য, তাহলে তো অবশ্যই তারা আমাদেরকে ডিস্টার্ব করবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, আমরা চলে যাব আমাদের ৭৮ নং এপিসোডের শেষ ঘটনায়। এই ঘটনাটি বেশ দীর্ঘ, চলুন শুনে আসি ঘটনাটি। প্রিয় লিসেনার্স, ইতোমধ্যে অনেকেই লাইভে আমাদের এই এপিসোডটি দেখছেন, অনেকেই যুক্ত হয়েছেন, জাযাকাল্লাহ।
অসংখ্য ধন্যবাদ যারা লাইভে আমাদের এই প্রোগ্রামটি শুনছেন। প্রিয় লিসেনার্স, আমাদের ৭৮ নং এপিসোডের পঞ্চম ঘটনা ছিল মেহেদী হাসান ভাইয়ের, আর ষষ্ঠ ঘটনা যার তার নামও মেহেদী হাসান, তবে দুইজন আলাদা ব্যক্তি। এই মেহেদী হাসানের বেশ কিছু ঘটনা কিন্তু ইতিমধ্যে আমরা প্রচার করেছি। উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, আর এই রেমিটেন্স যোদ্ধা ভাই রয়েছেন বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আল নাহদা নামক স্থানে। ওনার দেশের বাড়ি নড়াইল জেলার সদর উপজেলার আউরিয়া ইউনিয়নের চিলগাছা রঘুনাথপুর গ্রামে। উনি ইতিমধ্যে বেশ কিছু ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন। ওনার ঘটনাগুলো অনেকেই অনেক অনেক প্রশংসা করেছেন। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি অন্যরকম একটি ঘটনা। উনি যেভাবে লিখেছেন আমি চেষ্টা করব ঠিক সেভাবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। চলুন শুরু করি ঘটনাটি। আফনান ভাই, আমি এখন যে ঘটনাটি বলবো এটা আমার মা এবং নানির কাছ থেকে শোনা সত্য একটি ঘটনা। ঘটনাটি যার সাথে ঘটে তিনি পেশায় একজন কবিরাজ এবং একই সাথে কোরআনের হাফেজ। তার বাড়ি আমাদের পাশের গ্রাম সীমাখালী। এখন বলি, আমার মা এবং আমার নানি এই ঘটনাটি কিভাবে জানতে পারেন। আমার মা এবং বাবাকে এই কবিরাজের কাছে নেওয়া হয়েছিল জিনগত সমস্যার কারণে। তখন সালটা 1990 এর আশেপাশে। আমি এখানে কবিরাজের ছদ্মনাম ব্যবহার করব। তার নাম আসিফ আলী হুজুর। এই আসিফ আলী নড়াইল জেলার একজন নাম করা কবিরাজ ছিলেন। আর একটা কথা, এই আসিফ আলী হুজুর আমাদের আত্মীয় হন। আমার নানা আর আসিফ আলী হুজুর আপন ফুফাতো মামাতো ভাই। সেই সুবাদে আমার মার হচ্ছে মামা আর আমার নানা হন। আমার মা বাবা দুজনের উপরে জিনের প্রভাব ছিল। জিনের দ্বারা আমাদের অনেক ক্ষতি হয়ে যায়। আমি আমার বাবা মায়ের তৃতীয় সন্তান। শুনেছি আমার দুইজন বোন মারা গেছে। অদ্ভুত বিষয় হচ্ছে তারা হঠাৎ করে মারা গেছে। একজন সুস্থ অবস্থায় হঠাৎ করে মারা যায়, এই বিষয়টা মোটেও সাধারণ ছিল না। আমার বড় মামা সেনাবাহিনীতে চাকরি করতেন। তিনি মিশনে গিয়েছিলেন। সেখান থেকে মামা একটা ক্যামেরা নিয়ে আসেন। আমার বড় বোন যিনি ছিলেন তার অনেকগুলো ছবি তোলা হয়েছিল। কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে, যখন ছবিগুলো ওয়াশ করা হলো একটা ছবিও তার ওঠেনি। তখনকার যে ক্যামেরাগুলো ছিল সেই ক্যামেরাগুলো তো এখনকার মতো ডিজিটাল ছিল না। তখন ফিল্ম লাগানো হতো এবং সেই ফিল্মগুলো ওয়াশ করে ছবি বের করা হতো। ছবিতে দেখা গেল যে আমার বোন যেই জায়গায় ছিল ওই জায়গাটি সাদা। সবার ছবি উঠলেও তার ছবি ওঠেনি। এর কোনো ব্যাখ্যা কেউ দিতে পারেনি। যাই হোক, এসব সমস্যা চলাকালীন অনেক হুজুর কবিরাজ দেখানো হয়, কিন্তু কোনো লাভ হয়নি তাতে। এসব ঘটনা আর একদিন বলবো ইনশাল্লাহ। এক পর্যায়ে নানা নানি আমার মা বাবাকে নিয়ে এই আসিফ আলী হুজুরের বাড়িতে যান। হুজুরকে সব সমস্যা খুলে বলা হলে হুজুর সবকিছু শোনার পরে বলেন আজকে রাতে এই সমস্যার সমাধান করে দেবেন ইনশাল্লাহ। এশার নামাজের পরে হুজুর আসেন। সেদিন ওই বাড়িতে আরো দুজন জিনে ধরা রুগী ছিল। হুজুর আমার নানাকে বলেন, ভাই তোমার মেয়ে আর জামাইয়ের কাজ সবার শেষে করব, কারণ বাকি দুজন রোগীর কাজ হয়ে গেলে তাদেরকে তাদের বাড়িতে যেতে হবে, আর তোমরা আজকের রাত এখানে থাকবে। নানা রাজি হয়। যাই হোক, সবাইকে একটা ঘরের ভিতরে নিয়ে যাওয়া হয়। ওই ঘরের ভিতরে বিশাল একটা রুম। রুমটা 3 ভাগে ভাগ করা, মানে একটা রুমের ভিতরে কাপড় দিয়ে 3টা রুমের মতো করে পর্দা টানানো। আসিফ হুজুর মাঝের রুমে চলে গেলেন। এক কোণার রুমে মহিলাদের নিয়ে গেলেন। হুজুরের অন্য বোন অন্য পাশের রুমে পুরুষদের নিয়ে গেলেন। আসিফ হুজুরের পরিবারের আরেকজন সদস্য। উনি কাজ শুরু করলেন। কোরআন থেকে আয়াত পড়ছেন, এটা পাশের রুম থেকে শোনা যাচ্ছে। হঠাৎ মনে হলো টিনের চালের উপরে কিছু একটা পড়লো। ধপ করে একটা শব্দ, আর কয়েক সেকেন্ড পরে অনেকগুলো কণ্ঠ একসাথে হুজুরকে সালাম দিল। হুজুর সালামের জবাব নিয়ে একজন রোগীকে তার কাছে নেয়ার জন্য বলেন। আসিফ হুজুরের বোন একজন মহিলা রোগী নিয়ে মাঝের রুমে যান। শুরু হয় তার রুকিয়া। হুজুর দোয়া পড়তে থাকেন। হঠাৎ করে ওই মহিলা পুরুষ কণ্ঠে কথা বলতে থাকেন। হুজুর আর ওই মহিলার উপর ভর করা জিনের সাথে কথোপকথন হয়। কথাগুলি ছিল এরকম, তুই কে? এই মহিলার উপর কেন ভর করেছিস? জিন বলে, ওকে আমার ভালো লেগেছে, আমি অমুক কিছু একটা নাম বলেছিল হয়তো। তখন হুজুর আবার বলে, তুই এই শরীর ছেড়ে চলে যা। ওই জিন বলে, না আমি যাব না। এক পর্যায়ে তাদের ভিতরে কথা কাটাকাটি হয়। তখন ওই বদ জিন যে মহিলার উপর ভর করেছিল সে উল্টো হুমকি দিতে থাকে। ততক্ষণে আসিফ হুজুর কিন্তু তাকে বন্দি করে ফেলেছে।
ওই জিনটি আসিফ হুজুরকে ভয় দেখাতে থাকে, তাকে ছেড়ে না দিলে সে হুজুরের ক্ষতি করবে এসব বলতে থাকে। এবার হুজুর বিরক্ত হয়ে যায় আর বলে, তুই এভাবে যাবি না বুঝেছি, তবে তুই যাবি, তোর ব্যবস্থা হচ্ছে দাঁড়া। হুজুর কিছু একটা হয়তো বের করেন, সেটা পাশের রুম থেকে আমার মা আর নানি বুঝতে পারেন। যেমন কোনো ব্যাগের জিপার টান দিয়ে খুললে যেমন শব্দ হয়, বা প্যান্ট থেকে বেল্ট টান দিয়ে খুললে যেমন শব্দ হয়, এমন একটা শব্দ হয়েছিল তখন। আসিফ হুজুর তার অনুগত জিনদের বলেন ওই বদ জিনকে ধরার জন্য। এরপর আমার নানি আর মা শুনতে পায় চাবুক দিয়ে আঘাত করলে যেমন শব্দ হয় তেমন শব্দ হচ্ছে, আর ধস্তাধস্তি হচ্ছে। আমার মা আর নানি প্রচুর ভয় পায়, কান হচ্ছে ঘরের ভেতরে মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে, আর এখন সব তছনছ হয়ে যাবে। ওদিক থেকে ভেসে আসছে বুক ফাটানো আর্তনাদ, মনে হচ্ছে অনেকগুলো লোক মিলে কাউকে মারছে। এভাবে চলে যায় 3 থেকে 4 মিনিট। একসময় পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে যায়। প্রথম রোগীর চিকিৎসা শেষ, সে এখন বিপদমুক্ত। তাকে কিছু পরামর্শ দিয়ে বিদায় করে দেওয়া হয়। এরপর দ্বিতীয় রোগীর চিকিৎসা একইভাবে সম্পন্ন হয়। এখন আমার মা আর বাবার পালা। আসিফ হুজুরের মাধ্যমে জানতে পারা যায় যারা আমার মা আর বাবার উপর ভর করেছিল তারা আপন 2 ভাই বোন। তারা দুজন আমার বাবা মাকে পছন্দ করতেন, আর আমার বড় 2টা বোনকে তারাই মেরেছে। যাই হোক, আসিফ হুজুর জিন দুটোকে উত্তম মধ্যম দিয়ে বোতলে বন্দি করে ফেলেন। পরবর্তীতে জানা যায় আসিফ হুজুর যখন এসব কাজ করেন সবসময় তার সাথে 5 জন শক্তিশালী দুর্ধর্ষ প্রকৃতির জিন থাকে। জিনদের মধ্যে অনেক জাতের জিন রয়েছে। এই জিন জাতি জিনদের মধ্যে উত্তম, ভালো, দুর্ধর্ষ এবং শক্তিশালী। সে রাতে আমার মা এবং বাবা দুজনকে গোসল করানো হয়। তারপর খাওয়া দাওয়া শেষ করে হুজুর বলেন রাত্রে অনেক কিছু হতে পারে, কিন্তু ভয় পেও না, আর প্রয়োজন ছাড়া বাইরে যেও না, গেলেও কাউকে সাথে নিয়ে যেও। আসিফ আলী হুজুর আমার বাবা এবং নানাকে নিয়ে একটা কামরার ভিতরে চলে যান। আমার মা এবং নানির শোয়ার ব্যবস্থা করা হয় হুজুরের বোনের সাথে। ওরা শুয়ে পড়েছেন, তখন রাত আনুমানিক 10:30-11টা হবে। আমার মা অনেকটা দুর্বল ছিলেন, তার উপর অনেক ধকল গেছে, তাই মা ঘুমিয়ে গেছেন। এদিকে আমার নানি এবং আসিফ আলীর বোন পরিচয়ে ভাবি ননদ হওয়াতে তারা অনেক গল্প করতে থাকেন। এক পর্যায়ে আমার নানি জিজ্ঞেস করেন, আচ্ছা বোন, আসিফ যখন জিন ছাড়াচ্ছিলেন তখন মনে হলো সে চাবুক দিয়ে আঘাত করছে, কিন্তু তার কাছে তো কোনো চাবুক দেখলাম না। তখন আমার ওই নানি অর্থাৎ আসিফ আলী হুজুরের বোন একটু মুচকি হেসে বলেছিলেন, ভাবি ওর কাছে এমন একটা জিনিস আছে সেটা কেউ দেখতে পায় না। আমার নানি জিজ্ঞেস করেন, সেটা কি? তখন ওই নানি বলেন, সেটা কি আমি নিজেও জানি না, তবে আসিফকে ওই জিনিসটা একটা জিন দিয়েছিল। দেওয়ার সময় ওই জিনটি এই জিনিসটা কি সেটা সম্পর্কে কাউকে কিছু বলতে নিষেধ করে দেওয়া হয়েছিল। তবে এতটুকু জানি ওই জিনিসটার নাকি অনেক ক্ষমতা। এটা দেখেই অনেক জিনের অবস্থা খারাপ হয়ে যায়। এটা ভয়ঙ্কর একটা হাতিয়ার। শুনেছি এটা নাকি হযরত সুলাইমান আলাইহিস সালামের জামানার। সেই আমলে এই জিনিস ব্যবহার করতেন জিনেরা। তার অনুগত জিনেরা এই হাতিয়ার ব্যবহার করে দুষ্ট জিনেদের শাস্তি দিতেন। এই কারণে দুষ্ট জিনেরা এই হাতিয়ার সম্পর্কে অবগত। হযরত সুলাইমান আলাইহিস সালামের শাসনামলে নবীর অনুগত জিনেরা বদ জিনদের এই হাতিয়ার দিয়ে ভয়ানক থেকে ভয়ানক শাস্তি দিতেন। জিনদের বংশ পরম্পরায় এই শাস্তির বিবরণ চলে এসেছে। ওই সময় যারা ভালো জিন ছিল তাদের কাছে এই হাতিয়ারটা ছিল। এই হাতিয়ারটাও জিনদের বংশ পরম্পরায় তারা এটা ব্যবহার করে। ধারণা করা যেতে পারে সেটা একটা চাবুক অথবা লাঠি বা ওইরকম কোন একটা জিনিস, কিন্তু এটা শুধু আসিফ আলী হুজুর দেখতে পারতেন, আর অন্য জিনেরা দেখতে পেতেন। অন্য কোনো মানুষ সেটা দেখতে পেত না। ওটার নাকি একটা বিশেষ গুণ রয়েছে, সেটা হলো যখন বদ জিনদের শাস্তি দেওয়া হতো তখন নাকি এই হাতিয়ারটা নিজে নিজে চলতে শুরু করত, অন্য কেউ এটা ব্যবহার করতো না। আমার নানি আবার জিজ্ঞেস করেন, আচ্ছা বোন, আসিফ এই কবিরাজি কোথা থেকে শিখলেন? তখন হুজুরের বোন বলেন, সে অনেক কথা, তুমি ঘুমিয়ে পড়ো, কাল সকালে না হয় শুনবে। কিন্তু আমার নানি কৌতূহলবশত তার ননদের কাছে বারবার অনুরোধ করতে থাকেন। তখন এক পর্যায়ে হুজুরের বোন এই বিষয় নিয়ে কথা বলতে রাজি হন, কিভাবে আসিফ আলী হুজুর এই কবিরাজি বিদ্যা বা জিন সাধনা করতে সক্ষম হয়েছিলেন, আর এর চর্চা করতে গিয়ে তার জীবনে কি কি ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয়েছিলেন। হুজুরের বোন নানিকে যেভাবে বলেছিল আমি ঠিক সেভাবে বলার চেষ্টা করছি। বলছেন হুজুরের বোন, 1976 সালে আমার বাবা মা আর ছোট ভাইয়ের অস্বাভাবিক মৃত্যু হয়। এক রাতে এক আত্মীয়ের বাড়ি থেকে তারা ফিরছিলেন। আমাদের সেই আত্মীয় কিছু পিঠা বানিয়ে দিয়েছিলেন। সেগুলো নিয়ে ফেরার পথে দুষ্ট জিনের কবলে পড়েন তারা। আমার ছোট ভাইয়ের লাশ পাওয়া যায় একটা বট গাছের উপরে। তার পুরো শরীরে নখের আঁচড় আর চোখ দুটো উপড়ে ফেলা হয়েছিল, আর আমার বাবা মাকে উল্টো করে পুঁতে ফেলা হয়েছিল, কিন্তু কোনো মানুষের পক্ষে যেটা অসম্ভব ছিল।
আমার বাবা মাকে যেখানে পুঁতে ফেলা হয়েছিল ওই জায়গার মাটি ভরাট ছিল, শক্ত মাটি ছিল, মানে তাদের শরীরটা শুধু মাটির ভেতরে এবং আশেপাশের মাটিগুলো শক্ত আর ভরাট ছিল। এমন ভাবে কাউকে কখনো মাটিতে পুঁতে রাখা যায় না। মাটির মধ্যে পুঁতে রাখলে আশেপাশের মাটিগুলো আলগা থাকে, কিন্তু সেখানকার মাটি এমন ছিল না। যেমন একটা বড় গাছের চারপাশে মাটি যেমন থাকে, কারোর বুঝতে বাকি থাকে না এটা কোনো মানুষের কাজ নয়। এই বলে হুজুরের বোন অঝোরে কাঁদতে থাকেন। আমার নানি তাকে সান্ত্বনা দেন। যাই হোক, পরিস্থিতি একটু স্বাভাবিক হলে হুজুরের বোন আবার বলতে থাকেন, আমরা 5 ভাই বোনদের মধ্যে একজন মারা গেছে, বাকি 4 জনের মধ্যে আসিফ সবার ছোট, তখন ওর বয়স 17 কি 18 বছর হবে। ও তখন মাদ্রাসায় হাফিজি পড়াশোনা করছে, 27 পারা মুখস্থ হয়ে গেছে আর 3 পারা বাকি। আসিফ ছোটবেলা থেকে একটু একরোখা আর জেদি। বাবা মায়ের এই অস্বাভাবিক মৃত্যু সে কোনোভাবে মেনে নিতে পারেনি। সে তখন থেকে মনে মনে প্রতিজ্ঞা করে, এই জিন ভূতের কারণে আজ আমি এতিম হলাম, আমি যদি বেঁচে থাকি তবে আমিও এই জিন ভূতের কিছু একটা করে ছাড়বো, এদেরকে আমি শাস্তি দেবই যারা আমার মা বাবা ভাইকে হত্যা করেছে। সে একজন মাদ্রাসার ছাত্র হওয়াতে সে অনেক বিষয় জানতো। তার জানা যত আমল সব ধীরে ধীরে প্রয়োগ করতে থাকে, কিন্তু কিছু থেকে কিছুই হয় না। তার উদ্দেশ্য ছিল কোনো জিন সম্রাটকে আয়ত্ত করে সে জিনদের উপর নিজের হুকুমত চালাবে। সে প্রতি রাত্রে বিভিন্ন রিচুয়াল করতে থাকে, যেমন নির্জন জায়গায় বসে আগরবাতি জ্বালিয়ে আতর লাগিয়ে বিভিন্ন সূরা দোয়া পাঠ করা। এভাবে বেশ কিছুদিন আমল করার পরেও কোনো কাজ হচ্ছিল না। তার এই পাগলামি একসময় অন্যান্য ছাত্ররা জানতে পারে। পরবর্তীতে সেটা বড় হুজুরের কাছে খবর চলে যায়। বড় হুজুর আসিফ আলীকে ডেকে পাঠায়, জিজ্ঞেস করে, আসিফ, তুমি কি জিন সাধনার চর্চা করছো? আসিফ উত্তর দেয়, জি হুজুর, আমি জিন সম্রাটকে নিজের বশে আনতে চাই, কিন্তু কিছু থেকে কিছু হচ্ছে না, তেমন কোনো আলামতই পাচ্ছি না। একথা শোনার পর হুজুর রেগে যান এবং আসিফ আলী হুজুরকে সাবধান করে দেন। কিন্তু আসিফ তো নসর বান্দা, সে কি ভয় পাবে? সে হুজুরকে বলে যে এটা আমি চালিয়ে যেতে চাই, আপনি আমাকে সাহায্য করেন। আমি যে আমলগুলো জানি সেগুলো কাজে আসছে না, আপনি আমাকে নতুন করে কোনো আমল শিখিয়ে দিন। হুজুর তখন বলেন যে, দেখো আসিফ, তুমি এই মাদ্রাসার একজন সিনিয়র স্টুডেন্ট, তোমার বয়স কিন্তু বেশি না, তোমার মাত্র 3 পারা বাকি পূর্ণাঙ্গ হাফেজ হতে। তোমার উচিত মন দিয়ে লেখাপড়া করা। তুমি কি জানো না যে তুমি কত বড় বিপদ ডেকে আনছো? তোমার মৃত্যু পর্যন্ত হতে পারে। একজন জিনকে আহ্বান করা মানে নিজের মৃত্যুকে ডেকে আনা। সাধনা চলাকালে একটু ভুল হলে তোমার মৃত্যু অনিবার্য। সুতরাং এসব পাগলামি বাদ দিয়ে মন দিয়ে লেখাপড়া করো, আল্লাহ তোমাকে একজন হাফেজ হিসাবে কবুল করুন। কিন্তু আসিফ সাফ জানিয়ে দেন তিনি এটা করেই ছাড়বেন। তখন বড় হুজুর রেগে যায় আর তাকে মাদ্রাসা থেকে বের করে দেয়। আসিফ বাড়িতে চলে আসে, তাকে অনেক বকাঝোকা করা হয় তার এইসব পাগলামির জন্য, কিন্তু কে শোনে তার কথা? সে সাফ জানিয়ে দেয় তাকে মেরে ফেললেও সে এই কাজ চালিয়ে যাবে, তার দেহে যতক্ষণ প্রাণ আছে। আমরা ধরে নিয়েছিলাম ওর মা বাবাকে হারিয়ে পাগল হয়ে গেছে। যাই হোক, আমরা ওকে আর কিছু বলিনি, ভেবেছিলাম আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। প্রতি রাতে আসিফ বাড়ি থেকে বের হয়ে যেত আর নির্জন জায়গায় বসে সে জিন সম্রাটকে আহ্বান করত আর দোয়া পড়তো আর জিকির করত। ফজরের আজান হলে সে বাড়ি চলে আসতো। সারা রাত কোথায় যেত সেটা কেউ কখনো দেখেনি, আর আসিফও বলেনি যে কোথায় বসে সে তার সাধনা করত। একদিন অনেক বেলা হয়ে গেছে, কিন্তু আসিফ বাড়ি ফেরেনি। তখন বেলা বাড়তে থাকে আর আমার টেনশনও বাড়ছে, ভাইটা কোথায় গেল, আর কোনো বিপদ হলো নাকি? এর কিছুক্ষণ পরে এলাকার 3-4 জন লোক আসিফকে বাড়িতে নিয়ে আসে। তারা বলে নদীর কিনারায় একটা জায়গায় অচেতন অবস্থায় পাওয়া যায় আসিফকে। শুনে তো আমরা আকাশ থেকে পড়ি। অনেক চেষ্টার পরে আমরা তার জ্ঞান ফেরাতে সক্ষম হই। আমার বড় ভাই এবার খুব রেগে যান। তিনি বলেন, না, অনেক হয়েছে তার পাগলামি। তাকে খুব করে বকাঝোকা করেন, খুব করে তাকে শাসিয়ে দেওয়া হয় এবং তাকে বলা হয় সে যদি এটা থেকে বিরত না থাকে তাহলে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে আর তার খাবার দাবার সব বন্ধ। যাই হোক, এরপর থেকে আসিফ কিছুদিন চুপচাপ ছিল। একদিন আমি আসিফকে বলি, ভাই তুই আবার মাদ্রাসায় পড়তে যা, বাকি 3 পারা শেষ কর, বড় হুজুরের সাথে আমরা কথা বলবো। তখন আসিফ বলে, হ্যাঁ যাব, তবে আমার মানসিক অবস্থা এখন ভালো না, কিছুদিন পরে যাব। আমি আসিফকে জিজ্ঞেস করি, আচ্ছা তুই যত সাধনা করলি কি অভিজ্ঞতা হলো তোর? জিন কি তোকে দেখা দিয়েছিল? আর সেদিন অজ্ঞান হয়ে গেলি কিভাবে? আসিফ চুপ করে আছে। আমি তখন ওর আরো কাছে গিয়ে বলি, বল না ভাই, আসলে কি হয়েছিল সেদিন? প্রথমে ও বলতে চায়নি, কিন্তু আমি অনেক জোরাজুরি করাতে সে বলতে রাজি হয়। তখন সে বলতে শুরু করে, মাদ্রাসায় থাকাকালীন সাধনা শুরু করি। আমার সাধনার 5 থেকে 6 দিন পর থেকে আমার কাছে মনে হলো আমার আশেপাশে কেউ একজন আছে। আমি তার অস্তিত্ব টের পেতাম, কিন্তু কখনো কিছু দেখিনি। মুখে অনেকবার বলেছি, আমি জানি এখানে কেউ আছে, দয়া করে আমার সামনে আসো, কিন্তু কোনো সারা শব্দ পাইনি। 15 থেকে 16 দিন পরে আমি যখন মাদ্রাসা থেকে বের হয়ে সেই নির্জন জায়গায় যাচ্ছিলাম যেখানে বসে আমি আমার সাধনা করি, হঠাৎ
একদিন আমি একটা কুকুর দেখতে পাই, যে কুকুরটা স্বাভাবিক কুকুরের থেকে একটু বড়। কুকুরটা আমার পথ আটকে দাঁড়িয়ে আছে। আমি প্রথমে ওটাকে তাড়ানোর চেষ্টা করি, কিন্তু সে এক চুলও নড়ছে না। প্রথমে ভেবেছিলাম সে মনে হয় আমাকে আক্রমণ করবে, কিন্তু না, সে একইভাবে দাঁড়িয়ে আছে। আমি ভয় পাচ্ছিলাম, কারণ কুকুরটা স্বাভাবিক কুকুরের থেকে বেশ বড়। আমি তখন বলি, আপনি যদি জিন হয়ে থাকেন তবে আমার সাথে কথা বলেন। এই কথা বলার সাথে সাথে কুকুরটা আমার দিকে একবার তাকালো, তার চোখ দুটো জল জল করে উঠলো, আর দেখে বোঝা যাচ্ছে সে অনেক রেগে আছে। আমি দাঁড়িয়ে দোয়া পড়তে থাকি। একসময় কুকুরটা পথ ছেড়ে তার পাশের জঙ্গলে মিলিয়ে যায়। এরপর থেকে প্রায় ওই কুকুরটাকে আমি দেখতাম, সেইভাবে আমার পথ আগলে দাঁড়িয়ে থাকতো। কুকুরটা কোনোদিন আমার কোনো ক্ষতি করেনি। আমি মনে মনে ভাবতাম, যে কাজ আমি করছি এদের টুকিটাকি সমস্যা তো হতেই পারে, আমাকে তো ভয় পেলে চলবে না। সেদিন আমি অজ্ঞান হয়ে যাই। ওই দিনও কুকুরটাকে আমি দেখেছিলাম, সে একইভাবে আমার পথ আগলে দাঁড়িয়েছিল। আমি তাকে অনুরোধ করে বলি সে যেন আমার পথ থেকে সরে যায়। একসময় কুকুরটা সেখান থেকে চলে যায়। যাই হোক, নদীর পাড়ে নির্জন একটা জায়গায় বসে দোয়া পড়তে থাকি। আমার চোখ বন্ধ ছিল। এর আগে আমি শুধু একটা জিনিস অনুভব করতাম, সেটা হচ্ছে আমার আশেপাশে কিছু একটা আছে, কিন্তু কখনো দেখা দেয়নি জিনিসটা। আমি প্রতিদিন বলি আমার সামনে আসতে, কিন্তু আসতো না। প্রতিদিন বলতাম, কেউ যদি থাকেন দয়া করে আমার সামনে আসেন, আমার সাথে কথা বলেন। সেদিনও তাই করলাম, কিন্তু হঠাৎ করে প্রচন্ড ঝড় শুরু হয়ে গেল। আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। আমি সেখানে বসে থাকতে পারছিলাম না। মনে হচ্ছিল এই বাতাস আমাকে নদীর দিকে টেনে নিয়ে যাচ্ছে। আমি আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে কুলে নিজেকে রাখার চেষ্টা করছিলাম। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। এক পর্যায়ে ঝড় থেমে যায়, পরিবেশটা আবার আগের মতো স্বাভাবিক। বলে রাখা ভালো, সেই রাতটা পূর্ণাঙ্গ পূর্ণিমার রাত ছিল। আমি লক্ষ্য করলাম, এত ঝড় হলো কিন্তু একটা গাছের ডালপালা বা গাছের কোনো ক্ষতিই হলো না। তাহলে কি আজ আমার সাধনা সত্যি হতে চলেছে? নিশ্চয়ই জিন সম্রাট আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে, যাতে আমি আমার সাধনা বন্ধ করে দিই। আমি তো মনে মনে খুশি, আর বলতে থাকি, আজকে তোমাকে আমার সামনে আসতেই হবে জিন সম্রাট। আমি এবার চোখ বন্ধ করে জোরে জোরে সূরা জিন পড়তে থাকি। এক পর্যায়ে আমি বুঝতে পারি নদীর ভেতরে পানি উথাল পাথাল করছে। আমি চোখ খুলে তাকাই নদীর পানির দিকে, দেখি নদীর পানি একটা জায়গায় পাক খাচ্ছে, আর সেখানে ঘূর্ণনের সৃষ্টি হয়েছে। এর ভিতরে প্রচন্ড একটা শব্দ হয়, যেমন বাজ পড়লে শব্দ হয়। আর একটা আগুনের কুণ্ডলী ওই জায়গায় এসে পড়ে যেখানে পানি ঘুরপাক খাচ্ছিল। আমি দেখতে পেলাম সেখান থেকে কিছু একটা উঠে আসছে। ভালো করে খেয়াল করি, আমি দেখি এটা আস্তে আস্তে পানির ভেতর থেকে উঠে আমার দিকে আসতে থাকে। আমি দেখি বিশাল একটা কালো সাপ পানির ভেতর থেকে উঠে আসছে। তার পুরো শরীর জল জল করছে, কিন্তু এই সাপের মাথাটা একটা মানুষের মতো। একসময় সাপটা ঠিক আমার কাছে চলে আসে আর ফুসফুস করতে থাকে। আমি এতটা ভয় পাই যে আমার নড়াচড়া করার শক্তি হারিয়ে ফেলেছিলাম। এমন সময় সাপটা মানুষের মতো কথা বলে ওঠে। আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি, আমি ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যাই। শুধু এতটুকু শুনেছিলাম, সে বলেছিল, কিরে আসিফ, আমাকে কেন বারবার বিরক্ত করিস? আসিফের কাছ থেকে এই ঘটনা শোনার পরে আমিও ভীষণ ভয় পেয়েছিলাম। ভাবি, একবার ভাবো, বিশাল একটা সাপ যার মাথা মানুষের মতো, সে যদি সামনে এসে কথা বলে, তখন কি কেউ নিজেকে ধরে রাখতে পারবে? আমার নানি সব শুনে বলেন, আসলে খুব ভয়ঙ্কর ব্যাপারটা। আচ্ছা, এরপর কি হলো? সেটা তো অসম্পূর্ণ রয়ে গিয়েছিল। আসিফের জিনের সাক্ষাৎ কিভাবে পেয়েছিল পরবর্তীতে, সে কি করে সফল হয়েছিল? তখন আসিফ হুজুরের বোন আবার বলতে শুরু করেন। এরপর কিছুদিন আসিফ এসব থেকে বিরত থাকে। প্রায় 4 মাস পরে তাকে আবার অজ্ঞান অবস্থায় পাওয়া যায় পাশের গ্রামের এক বিলের ভিতরে। লজ্জার ব্যাপার হচ্ছে, তাকে যখন পাওয়া যায় তখন তার শরীরে কোনো কাপড় চোপড় ছিল না। গ্রামের কিছু কৃষক খেতে যাওয়ার সময় আসিফকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে ধরাধরি করে তাকে এক জায়গায় নিয়ে যায়। তাদের কাছে যে গামছা ছিল সেটা দিয়ে আসিফের শরীর ঢেকে দেয়। আমরা যখন এটা জানতে পারি, দ্রুত সেখানে যাই এবং আসিফকে বাড়িতে নিয়ে আসি। খবর পেয়ে বড় হুজুর এসেছেন আসিফকে দেখতে। বিষয়টা অনেক লজ্জাজনক, মান সম্মানের ব্যাপার। তাই বড় ভাই প্রচন্ড ক্ষিপ্ত হন আসিফের উপরে। তার জ্ঞান ফিরলে তাকে তেড়ে মারতে যান। আসিফের কথা বলার মতো শক্তি ছিল না। আমরা অনেক কষ্টে বড় ভাইকে ধরে রাখি। যাই হোক, পরিস্থিতি একটু স্বাভাবিক হলে আমরা আসিফের কাছে জিজ্ঞেস করি কি হয়েছিল আর কেন তাকে পাশের গ্রামে অজ্ঞান অবস্থায় পাওয়া গেল, তাও এই অবস্থায়। তখন আসিফ যেটা বলে সেটা শোনার পরে উপস্থিত বাড়ির সব সদস্য দিনের বেলাতেও ভয়ে শিউরে ওঠে। সেই লোমহর্ষক ঘটনা এখন আসিফ হুজুরের মতো করে বর্ণনা করার চেষ্টা করছি। বলছেন আসিফ হুজুর, ওই নদীর পাড়ের ঘটনার পরে আমি এসব থেকে বিরত থাকি, কিন্তু এরপরে প্রায় রাতে আমি কিছু অদ্ভুত স্বপ্ন দেখতে থাকি। সেটা হচ্ছে, ওই কালো দানবের মতো সাপটা আমার স্বপ্নে আসে আর আমাকে স্বপ্নের ভিতরে বিভিন্ন বিষয়ে কথা বলতে থাকে আমার সাথে।
সে বিভিন্ন জায়গা থেকে বেরিয়ে আসতো, কখনো পাহাড়, কখনো বন জঙ্গল, কখনো নদী ইত্যাদি জায়গা থেকে। সে স্বপ্নে আমার কাছে বিভিন্ন জিনিস চাইতে থাকে, যেমন কালো মুরগি, কালো ছাগল, শ্মশান ঘাটের পানি, এইসব আর কি। প্রথমে সে আমার কাছে একজোড়া কালো মুরগির দাবি করে এবং সে বলে এই মুরগি তাকে দিলে সে আমার সব ইচ্ছে পূর্ণ করবে। আমি স্বপ্নের ভিতরে জিজ্ঞেস করি এটা কিভাবে দিতে হবে। তখন ওই কালো সাপটি বলে তুমি যে জায়গায় বসে সাধনা করতে গভীর রাত্রে সেই জায়গায় রেখে আসলেই হবে। তখন আমি তাকে বলি আচ্ছা, আমি রেখে আসলে কি তুমি আমার মনের ইচ্ছা পূরণ করবে, আমার বন্ধুত্ব গ্রহণ করবে? তখন ওই সাপটা বলে হ্যাঁ, আমি সব করব। যাই হোক, পরের দিন আমি ঘুম থেকে ওঠার পর আমার স্বপ্নের কথা মনে পড়ে যায়। আমি সেটাকে নিছক স্বপ্ন ভেবে উড়িয়ে দিই। সারাদিন শেষে পরের রাত্রে আমি যখন আবার ঘুমিয়ে পড়ি, তখন ওই সাপটা আবার আমার স্বপ্নের ভিতরে আসে। সেবার রাগে ফোঁস করতে থাকে আর আমাকে বলে কাজটা তুই ভালো করলি না আসিফ, তুই কালকে আমাকে ওয়াদা করলি আমাকে একজোড়া কালো মুরগি দিবি, কিন্তু তুই দিলি না, তোকে শাস্তি পেতে হবে। আমি ভীষণ ভয় পেয়ে যাই স্বপ্নের ভিতরে। আমি তখন ওই সাপের কাছে ক্ষমা চাই আর বলি আমাকে একটা সুযোগ দাও, আমি এবার ঠিক তোমার কথা মতো একজোড়া কালো মুরগি রেখে আসবো। কিন্তু ওই সাপরূপী জিনটা বলে না, তা হবে না, তোকে শাস্তি পেতেই হবে। আমি তার কাছে কাকুতি মিনতি করতে থাকি। একসময় সাপটা বলে ক্ষমা করতে পারি, তবে এবার মুরগি দিলে হবে না, এবার তোকে একটা কালো ছাগল দিতে হবে, আর সেটা দিতে হবে আগামী অমাবস্যার রাত্রে। নদীর কূলের কোনো একটা শ্মশান ঘাটের পানি সংগ্রহ করে আনতে হবে, আর সেই পানি দিয়ে গভীর রাত্রে প্রথমে ছাগলটাকে গোসল করিয়ে ওই জায়গায় রেখে আসতে হবে যেখানে তোর সাথে আমার প্রথম দেখা হয়েছিল। আমি তখন বলি আমি ছাগল কোথায় পাবো? ওই সাপটা বলে সেটা তো আমি জানি না, এই কাজ যদি তুই না করিস তবে তোর অনেক ক্ষতি করব আমি। তারপর সে স্বপ্নের ভেতরে অদৃশ্য হয়ে যায়। আমি এক লাফ দিয়ে ঘুম থেকে উঠি। এবার আমি বুঝতে পারি এটা শুধু স্বপ্ন নয়, এবার আমি সত্যি সত্যি বিপদে পড়ে গেছি। আমি মাদ্রাসার ছাত্র হওয়াতে চন্দ্র মাসের হিসাব রাখতাম। হিসাব করে দেখলাম অমাবস্যা আসতে এখনো 5 দিন বাকি। আমি খুব চিন্তায় পড়ে গেলাম। আমি কি করব বুঝে উঠতে পারছি না। সিদ্ধান্ত নিলাম যে করেই হোক আমাকে একটা ছাগল জোগাড় করতেই হবে। তারপর দিন আমি বিভিন্ন জায়গায় মনে মনে ছাগল খুঁজতে লাগলাম। আমার নজরে পড়ে আরে আমার ছোট চাচারিতে এরকম একটা ছাগল আছে, একদম কালো রঙের। আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম এটাই আমি ওই জিনকে দেব। আর শ্মশানঘাট আমার বাড়ি থেকে একটু দূরে হওয়াতে আমার চিন্তা কিছুটা কমেছে। যাই হোক, পরের 3 রাতে স্বপ্নে আর কিছু দেখি নাই। অমাবস্যার আগের রাত্রে আমি একটা স্বপ্ন দেখি। এবার সেই কালো সাপটা না, এই কালো সাপটা, এবার আমি যাকে স্বপ্নে দেখেছি এটা কিন্তু কালো সাপ ছিল না, এবার সেই কুকুর যেটা আমার পথ আটকে দাঁড়াতো সেটা। আমি যখন জিন সাধনার জন্য বের হতাম, যে কুকুরটা আমার পথের সামনে এসে আমার পথ আগলে দাঁড়াতো, সহজে সরতে চাইতো না, সেই কুকুরটাকে আমি এখন স্বপ্নে দেখছি। আমি দেখি কুকুরটা ভীষণ রাগান্বিত চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। একসময় সে মানুষের মতো কথা বলতে থাকে। সে বলে কিরে আসিফ, চিনতে পেরেছিস আমাকে? আমি তোকে কত বাধা দিলাম, কিন্তু তুই কোনো কিছুই মানলি না। এখন তুই যেটা করতে যাচ্ছিস, তুই জানিস এর পরিণাম কত ভয়ানক হতে পারে। আমি তোকে সাবধান করে দিলাম তুই কাজ করিস না, ওই কালো সাপের কথা শুনিস না, তোর বিপদ হবে। আর তুই যদি আল্লাহর রাস্তায় চলিস তবে তোকে বিপদ থেকে মুক্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এমন সময় স্বপ্নের ভিতরে কোথা থেকে ওই সাপটা এসে হাজির হয়। তাদের ভিতরে কথা কাটাকাটি হয়, তারা ভিন্ন ভাষায় কথা বলতে থাকে যেটা আমি বুঝতে পারি না। এক পর্যায়ে ওই কুকুরটা আস্তে আস্তে বড় হতে থাকে, আর একসময় বিশাল একটা দানবে পরিণত হয়। শুরু হয় তাদের মধ্যে তুমুল যুদ্ধ। একসময় সাপটা হার মানে আর সেখান থেকে পালিয়ে যায়। তখন ওই কুকুরটা আমাকে আবার বলে, যেটা দানবে রূপ লাভ করেছিল, খবরদার ভুল করে কাজ করবি না আসিফ, ওই সাপ তোর কিছুই করতে পারবে না, তুই আল্লাহর উপর ভরসা রাখ, কিন্তু ওর কথা শুনিস না, ঈমান হারা হোস না। এই বলে ওই কুকুরের বেশ ধরে আসা ওই দানবটা, যেটা পরবর্তীতে দানবের আকৃতি ধারণ করেছিল, সেটি অদৃশ্য হয়ে যায়। আমার ঘুম ভেঙে যায়, ভীষণ ভয় পাই আর চিন্তায় পড়ে যাই। আমি বুঝতে পারি এই সাপকে ছাগল দেওয়া হয়তো ঠিক হবে না, আর আমি সিদ্ধান্ত নিই আমি তাকে কিছুই দেব না। যাই হোক, এরপরে সাপটা প্রায় আমার স্বপ্নে এসে আমাকে হুমকি দিতে থাকে, সে আমার অনেক বড় ক্ষতি করবে। আমার রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল, আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, এই যন্ত্রণা আমি আর নিতে পারছিলাম না। রাতে হাজার হাজার দোয়া কালাম পরে ঘুমালেও স্বপ্ন দেখা আমার বন্ধ হয়নি। সে প্রায় আমার স্বপ্নে আসতো আর আমাকে হুমকি দিত। এক পর্যায়ে আমি বড় হুজুরের সাথে গোপনে দেখা করি। হুজুর আমার সাথে কথাই বলতে চাননি। আমি তার কাছে ক্ষমা প্রার্থনা করি। এক পর্যায়ে তিনি আমার সমস্যার কথা শুনতে চান। আমি তাকে সব কথা খুলে বললে তিনি প্রচন্ড রাগ করেন আর আমাকে চলে যেতে বলেন। তিনি সাফ জানিয়ে দেন বারণ করা সত্ত্বেও আমি কেন তার কথা শুনিনি। এখন তিনি আমাকে কোনো সাহায্য করতে পারবেন না বলে জানিয়ে দেন। ততক্ষণ নীরবতা ভেঙে বড় হুজুর বলেন, আসিফ মাদ্রাসার একজন ভালো ছাত্র, তার এই সমস্ত পাগলামি আমি মেনে নিতে পারিনি। তাছাড়া এই কাজের জন্য তার পরিণত বয়স এখনো হয়নি। এত করে বোঝানোর পরেও সে কোনো কথা শোনেনি আমার। তাই উপর ভীষণ রেগেছিলাম আমি। ওকে ফিরে দেওয়ার পরে আমার রাগ যখন কিছুটা কমে তখন আমার খারাপ লাগছিল। আসিফকে এইভাবে ফিরিয়ে দেওয়া ঠিক হয়নি আমার। ভেবেছিলাম পরে খবর পাঠাবো আর এই সমস্যার সমাধান করে দেবো, কিন্তু নানান ব্যস্ততার কারণে ভুলে গিয়েছিলাম।
আচ্ছা, তারপর কি হলো? আসিফ আলী হুজুর আবার বলতে শুরু করেন, বড় হুজুরের কাছ থেকে ফিরে আসার পরে ভীষণ মন খারাপ হয় আমার, কিন্তু কি আর করার, ভুল আমার, আমি বড় হুজুরের কথা শুনিনি। আমি বিভিন্ন কবিরাজের খোঁজ করতে থাকি। বিষয়টা বাড়ির কাউকে বললে আমাকে অনেক গালিগালা শুনতে হবে, তাই এই সমস্যার কথা ভয় আমি কাউকে জানাইনি। আমি অনেক খোঁজাখুঁজি করার পরে পাশের গ্রামের একজন কবিরাজের সন্ধান পাই। আমি তার কাছে গেলাম। তিনি সবকিছু শোনার পর তিনি আমাকে বলেন যে একদিনের সময় দাও। তো তিনি বলেন আমি আগে খোঁজ খবর নিয়ে দেখি বিষয়টা আসলে কি। আমি 2 দিন পরে তার কাছে গিয়েছিলাম। 2 দিন পরে যখন আমি তার কাছে গেলাম তখন তিনি আমাকে নিরাশ করেন। তিনি বলেন এই কাজ তার দ্বারা সম্ভব নয়। তিনি বলেন আমি আমার অনুগত জিনের মাধ্যমে খোঁজ নিয়ে দেখেছি ওই কালো সাপটা বিশাল শক্তিশালী একটা পিশাচ, তার মোকাবেলা করার ক্ষমতা আমার আর আমার জিনেদের কারোরই নেই। তিনি বলেন ওই পিশাচটা হিন্দু, হয়তো এই সমস্যার সমাধান কোনো হিন্দু তান্ত্রিক করতে পারবেন, অথবা অনেক অভিজ্ঞ বড় কোনো হুজুর করতে পারবেন, কিন্তু আমার মনে হয় তার ধর্মের কেউ হলেই ভালো হয়। আমি কবিরাজের সব কথা শুনে একরকম হতাশা নিয়ে ফিরে এলাম। সেই রাতে আমি আবার স্বপ্নে দেখলাম যে সেই সাপটা একটা বিভৎস হাসি দিয়ে বলছে, কিরে আসিফ, কবিরাজের কাছে গেলি, কোনো কাজ হলো? লাভ নেই, লাভ নেই, কেউ আমার কিছুই করতে পারবে না, অপেক্ষা কর, তোর সময় ঘনিয়ে আসছে, অপেক্ষা কর। এই বলে হাসতে হাসতে ওই সাপটা অদৃশ্য হয়ে যায়। আমি কি করব না করবো কিছুই বুঝে উঠতে পারছি না। এর ভিতরে আমি খবর পাই শিখালী শ্মশান ঘাটে একজন তান্ত্রিক গোছের মানুষের সন্ধান পাওয়া গেছে। এই শিখালী হচ্ছে চিত্রা নদীর পাড়ের একটা শ্মশান ঘাটের নাম, যেটা সীমাখালীর পাশে অবস্থিত। প্রিয় লিসেনার্স, এখানে একটু বলি আমি আলাদাভাবে। বর্তমানে যে মাশরাফি বিন মুর্তজা, যে ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, তার বাড়ির উল্টো পাশে, মানে মাশরাফির বাড়ি নদীর ওই পারে আর এই পারে শ্মশান। যাই হোক, বলছেন আসিফ আলী হুজুর, আমি সিদ্ধান্ত নেই আমি ওই তান্ত্রিকের কাছে যাব, যদি কোনো সমাধান সে করতে পারে। পরদিন আমি সেই তান্ত্রিকের খোঁজে বের হয়ে গেলাম। পেয়ে গেলাম সেই শ্মশান ঘাটের কাছে ছোট্ট একটা খুপড়ি ঘরে, সে ওখানেই থাকে। সেখানে গিয়ে তার সাথে কথা বলি এবং তাকে সবকিছু খুলে বলি। তান্ত্রিক সবকিছু শুনে বলে, দেখো বাবা, এই কাজে তোমার আমার দুজনেরই প্রাণের ঝুঁকি আছে, তুমি বরং তোমার মুরব্বীদেরকে সাথে নিয়ে আসো, তাছাড়া আমি এই কাজ করতে পারবো না। আমি তখন তার হাত জোর করে কাকুতি মিনতি করতে থাকি আর বলি, আমার পরিবারের লোক জানাজানি হলে আমাকে বাড়ি থেকে বের করে দিবে হয়তো। তান্ত্রিক আবার বলে, তারা যখন জানতে পারবে, পরবর্তী তারা যদি আমাকে ধরে বা দোষারোপ করে, তখন আমি কি জবাব দেবো তাদেরকে? আমি বলি, কেউ কিছু জানতে পারবে না, আর যত সমস্যা হোক আমি কাউকে কিছুই বলবো না। তান্ত্রিক একটু নীরব থাকে, কিছু ভাবলো মনে হলো, এবং আমাকে বললো এরপরে যে বড় কঠিন সমস্যা, এটা সমাধান করা অনেক দুরূহ ব্যাপার। আমি করে দিতে পারবো, তবে যে যে জিনিস লাগবে তুমি কি পারবে সেই জিনিসগুলো জোগাড় করে আনতে? আমি বলি, যে করে হোক আমি এনে দেবো, আপনি বলেন কি কি লাগবে। তখন তান্ত্রিক বলে, একটা কালো বিড়াল, একটা মাটির হাড়ি এক দামে কিনতে হবে, 1 মুষ্টি আতপ চাল, আর কালী মন্দিরের সিঁদুর লাগবে, আর এগুলো সব তোমাকে নিজে নিজে জোগাড় করতে হবে। সবকিছুর ব্যবস্থা তুমি করলেও কালী মন্দিরের সিঁদুর তুমি কিভাবে ম্যানেজ করবে, এটা তো তোমাকে গভীর রাত্রে সংগ্রহ করতে যেতে হবে। আর মন্দিরে তুমি যখন যাবে তখন শরীরে কোনো কাপড় চোপড় নিয়ে যেতে পারবে না। এটা অনেক কঠিন কাজ, পদে পদে তোমার বিপদ হতে পারে। আমি সবকিছু শুনে একটু চিন্তায় পড়ে গেলাম। মন্দির থেকে সিঁদুর সংগ্রহ করা, তারপরও এইভাবে কাপড় চোপড় ছাড়া সেখানে যেতে হবে। একজন কোরআনে হাফেজ হতে যাচ্ছি আমি, অন্য ধর্মের একটি উপাসনালয়ে আমি যাব তাদের একটা পবিত্র জিনিস চুরি করতে, তাও এই সুরতে। এটা কোনোভাবেই আমার কাছে ভালো লাগছিল না। এতে তো আমার ঈমান নষ্ট হতে পারে, কিন্তু জীবন বাঁচানো ফরজ। ওই কালো সাপটির হাত থেকে বাঁচার জন্য আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এটা করব। আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করবেন, যেহেতু আমি জীবন বাঁচানোর জন্য যাচ্ছি। তান্ত্রিকের কথা আমি রাজি হয়ে যাই। তখন তান্ত্রিক আমাকে বলে, ভেবে দেখো ভালো করে। আমি তাকে বলি, জি আমি পারবো, আমাকে পারতেই হবে, কারণ আমাকে বাঁচতে হবে। তখন তান্ত্রিক বলে, এশার নামাজের পর সিঁদুর ছাড়া বাকি সবকিছু জোগাড় করে এখানে চলে এসো, কিন্তু সাবধান, কেউ যেন তোমাকে দেখতে না পায়। আমি মাথা নেড়ে সেখান থেকে বিদায় নিই। কিন্তু সমস্যা হলো, একদম কালো রঙের বেড়াল আমি কোথায় পাবো? পরের দিন অনেক খোঁজাখুঁজি করে একটা কালো বেড়াল পেলাম না। আমি এক প্রকার হতাশা নিয়ে তান্ত্রিকের কাছে গেলাম আর আমাকে আমার ব্যর্থতার কথা খুলে বললাম। তান্ত্রিক হেসে বলে, সমস্যা নেই, তুমি যেদিন পাও সেদিন নিয়ে আসো, আর বাকি সব জিনিস ম্যানেজ করে রেখে দাও। সব শেষে তোমাকে সিঁদুর আনতে যেতে হবে। সবকিছু জোগাড় হয়ে গেলে যে সময়ের কথা বলেছি সেই সময়ে এখানে চলে এসো। আমি সবসময় এই শ্মশানেই থাকি। যাই হোক, আমি সেখান থেকে চলে আসি, কালো বিড়াল খুঁজতে থাকি। অনেক খোঁজাখুঁজি করার পর অবশেষে একটা কালো বিড়াল আমি পেয়ে গেলাম। অনেক কষ্ট করে বিড়ালটাকে ধরি আর সময়ের অপেক্ষা করতে থাকি।
এশার নামাজের পর আমি রওনা দিই সেই তান্ত্রিকের কাছে। শিখালি শ্মশান ঘাটে গিয়ে তান্ত্রিককে পেয়েও যাই। তান্ত্রিক আমার কাছে কালো বিড়াল দেখে খুব খুশি হলো। সে বলে, এসেছিস বাবা, দে, বিড়ালটা আমার কাছে দে, আর বাকি জিনিস এখানে মাটিতে রাখ। তান্ত্রিকের আচরণ দেখে আমার একটু সন্দেহ হয়। আমি খেয়াল করেছিলাম সে বিড়ালটা দেখে অনেক খুশি হয়েছিল। আমি যখন তান্ত্রিককে বলি, বাবা এখন আমাকে কি করতে হবে, তখন তান্ত্রিক বলে, এখনো সময় হয়নি, রাত গভীর হলে তোকে যেতে হবে কালী মন্দিরে, সময় হলে তোকে সব বলে দেব, এখন এখানে চুপ করে বসে থাক। আর তুই আসার সময় কেউ দেখেনি তো? আমি মাথা নাড়ি আর বলি, না, কেউ দেখেনি আমাকে। তান্ত্রিক বিড়ালটাকে কোলে করে তার ঝুপড়ি ঘরে চলে যায়, আর আমি সেখানে বসে পড়ি। সময়ের অপেক্ষা করছি। অনেক ভয় লাগছিল এভাবে শ্মশানে বসে থাকতে। মাঝে মাঝে তান্ত্রিক বের হচ্ছে, আবার ঘরের ভিতরে ঢুকছে। আনুমানিক 3 থেকে 4 ঘন্টা পর তান্ত্রিক এসে বিড়ালটাকে একটা জায়গায় বসালো, তার হাতে একটা ছুরি। তিনি আমাকে ইশারায় সামনে এগোতে বলেন বাকি জিনিস নিয়ে। শ্মশানের এক কোণে এসে থেমে যান আর আমাকে বসতে বলেন। তান্ত্রিক প্রথমে একটা গোল বৃত্ত আঁকেন, আর সেখানে তিনি বসে পড়েন। তার সামনে একটা ছোট্ট বৃত্ত আঁকেন, আর সেখানে হাড়িটা রাখেন। এবার তিনি মন্ত্র পড়ে বিড়ালের গায়ে 3-4টা ফু দেন, আর বিড়ালটাকে ওই হাড়ির উপরে বসিয়ে রাখেন। অদ্ভুত ব্যাপার হলো, বিড়ালটাকে ছেড়ে দেওয়া হয়েছিল, কিন্তু সে কোথাও যাচ্ছিল না, ওই হাড়ির উপরই বসেছিল। সেখান থেকে সে এক চুলো নড়াচড়া করছে না, একদম মূর্তির মতো বসে রয়েছে। এবার তিনি সেই আতপ চালগুলো নিয়ে মন্ত্র পড়তে থাকেন, ফু দিতে থাকেন। তারপর চালগুলো আমার দিকে এগিয়ে দিয়ে বলেন, যা বলছি মন দিয়ে শোন, তুই এখন তোর শরীরের সমস্ত কাপড় চোপড় খুলে ফেলবি, আর এখান থেকে কমলাপুরের কালী মন্দিরে যাবি। রাস্তায় অনেক বিপদ হতে পারে, ভয় পেলে চলবে না, ভুলেও পেছনে তাকাবি না। তোকে অনেকে পেছন থেকে ডাকবে তোর পরিচিত কণ্ঠে, কিন্তু তুই যদি পেছনে তাকাস তবে তোর মৃত্যু অনিবার্য। সাবধান, ভুলেও পেছনে তাকাবি না। আর যখন মন্দিরে প্রবেশ করবি তখন তোকে সরাসরি কেউ বাধা দেবে মন্দিরে ঢুকতে, তখন তুই চালগুলো তার দিকে ছুঁড়ে মারবি, দেখবি সে চলে গেছে। তারপর মূর্তির কাছে গিয়ে কালীর পায়ের কাছে একটা সিঁদুরের কৌটা পাবি, ওটা নিয়ে আসবি। তখন তান্ত্রিক বলে, যা এখনই বেরিয়ে পড়। বলে রাখা ভালো, আমার রাস্তাঘাট সব চেনা, আর মন্দিরটা আমি চিনতাম। আমি আর 7-5 না ভেবে বেরিয়ে পড়লাম, একদম বিবস্ত্র অবস্থায়, চালের পুটলিটা হাতে নিয়ে। একবার ভাবুন আমি কতটা যন্ত্রণার ভিতরে ছিলাম যে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কত বড় জঘন্য কাজ আমি করতে চাচ্ছি। আমি একজন মাদ্রাসার ছাত্র, আমি জানতাম এই কাজের জন্য আমার ঈমান চলে যেতে পারে। অন্য ধর্মের একটি উপাসনালয়ে আমি এইভাবে যাব, এমন বিবস্ত্র অবস্থায়, আর তাদের উপাসনালয়ের একটা জিনিস চুরি করব, এটা খুবই গর্হিত একটা অপরাধ। কিন্তু আমি বাঁচার জন্য এই কাজটি করতে বাধ্য হচ্ছিলাম, কারণ জীবন বাঁচানো ফরজ। ওই সাপরূপী পিশাচটার হাত থেকে মুক্তির আশায় আমি এই পাপ কাজ করতে উদ্যত হই। পথ চলছি আর মনে মনে খুব অপরাধ বোধ কাজ করছে। যাই হোক, কিছু পথ চলার পর আমি শুনতে পাই পেছন থেকে বড় হুজুর আমাকে ডাকছে। আমি থমকে দাঁড়ালাম। হঠাৎ তান্ত্রিকের কথা মনে পড়লো। তান্ত্রিক বলেছিল, যা কিছু হয়ে যাক পেছনে না তাকাতে। আমি বুঝতে পারি এটা একটা মায়াজাল। আমি আবার হাঁটা শুরু করলাম। পেছন থেকে আবার হুজুরের ডাক। হুজুর বলছে, আসিফ দাঁড়া, আর সামনে যাস না, তুই কি ভুলে গেছিস? তুই একজন 27 পারা কোরআনের হাফেজ, এই পাপ কাজ তুই করিস না, ফিরে আয়। আমি কোনো কথায় পাত্তা না দিয়ে আবার হাঁটা শুরু করলাম। হুজুর কিছুক্ষণ ডাকাডাকি করে একসময় নীরব হয়ে গেলেন। ততক্ষণ আমি মন্দিরের কাছে চলে এসেছি। যখন মন্দিরের গেটে ঢুকতে যাব তখন পেছন থেকে আবার হুজুরের ডাক। হুজুর বলছে, আসিফ চলে আয় বাবা, তোর ক্ষতি হয়ে যাবে, এই কাজ করিস না। আমি কোনো পাত্তা না দিয়ে মন্দিরের ভেতরে ঢুকে পড়ি। গেটে কোনো দরজা না থাকায় ঢুকতে কোনো অসুবিধা হয়নি আমার। আর এখানে চুরি যাবার মতো কিছুই নেই। শুনেছি হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তারা কালী মন্দিরকে ভয় পান, সম্মানও করেন। আর অনেকে এখানে এসে যে চুরি করবে, বিশেষ করে চোর, এটা তো আসলে কল্পনাতীত। যাই হোক, আমি যখন মন্দিরে প্রবেশ করি, মন্দিরে পা রাখার সাথে সাথে আমার শরীর ভারী হয়ে যায়, আর পরিবেশটা কেমন থমথমে হয়ে যায়। হঠাৎ দেখে একটা অবয়ব আমার দিকে তেড়ে আসছে। আবছা আলোয় আমি দেখতে পাই মানুষের মতো একটা অবয়ব, যার পরনে পুরোহিতদের মতো পোশাক, কিন্তু সেটা সাধারণ মানুষ থেকে আকারে অনেক বড়। তার হাতে লম্বা লাঠি জাতীয় কিছু একটা। আমি ভীষণ ভয় পেয়ে যাই। তখন আমার তান্ত্রিকের দেয়া চালের কথা মনে পড়ে যায়। আমি সাথে সাথে পুটলি থেকে চালগুলো বের করে ওটার দিকে ছুঁড়ে মারি। ছুঁড়ে মারার সাথে সাথে ওই জিনিসটা বুক ফাটানো এক আর্তনাদ করে হাওয়ায় মিলিয়ে যায়। আবার আমার শরীরটা তখন হালকা লাগে। আমি আর বিলম্ব না করে মূর্তির দিকে এগিয়ে যাই। পায়ের কাছে সিঁদুরের কৌটা খুঁজতে থাকি। হাতাতে হাতাতে আমি 2টো কৌটা পাই। অন্ধকারে বুঝতে পারি না কোনটা সিঁদুর, তাই 2টো কৌটা নিয়ে যখনই রওনা হব তখন আমার মনে হলো আমার পা কেউ টেনে ধরেছে, আর মনে হচ্ছে আশেপাশের মূর্তিগুলো নড়ে চড়ে উঠছে। আমি সজোরে এক ঝাড়ি মেরে ওখান থেকে বের হওয়ার চেষ্টা করি। আমি যখন আমার পা ঝাড়া দেই তখন আমার পা ছেড়ে দেয়।
এবার আমি দৌড় শুরু করি। আমি দিক বেদিক ভুলে দৌড়াতে থাকি। আমার মনে হচ্ছে আমার পেছনে পেছনে আরো কেউ ধাওয়া করছে আমাকে, আর রাগে গড়গড় শব্দ করছে। আমি ভাবছি এখান থেকে না ফিরতে পারলে আমি আর প্রাণে বাঁচবো না। আমার শরীরের সব শক্তি দিয়ে দৌড়াতে থাকি। একসময় আমি কিছু একটা সাথে ধাক্কা খেয়ে পড়ে যাওয়ার জ্ঞান হারাই। এই বলে আসিফ হুজুর তার ঘটনা শেষ করেন। ঘটনার শেষ অংশ এখন আসিফ হুজুরের বোন যেভাবে বলেছিলেন আমার নানির কাছে, সেভাবে আমি বর্ণনা করার চেষ্টা করছি। আমার নানি জিজ্ঞেস করেন তারপর কি হলো। বলছেন আসিফ হুজুরের বোন যে আসিফের কাছ থেকে সব শোনার পর বড় হুজুর বলেন, আপনারা সেই তান্ত্রিকের কাছে যান, তাকে গিয়ে জিজ্ঞেস করেন জেনে শুনে কেন এরকম একটা ভয়ঙ্কর বিপদে তাকে এগিয়ে দিল। আর আমি আমার জিনদের সাথে পরামর্শ করে এই সমস্যার সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই বলে হুজুর বিদায় নেন। আমরা গিয়েছিলাম সেই তান্ত্রিকের খোঁজে, কিন্তু তাকে সেখানে পাওয়া যায়নি। বিপদ আজ করতে পেরে সে আগেই ভেগেছে। যাই হোক, দুদিন পরে বড় হুজুর আমাদের বাড়িতে আসেন, আর তিনি জানান আজকে রাতে তিনি এই সমস্যার সমাধান করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। যথারীতি হুজুর আসেন আর রুকিয়ার মাধ্যমে সেই সাপরূপী পিশাচটাকে বোতলবন্দি করে ফেলেন। বলে রাখা ভালো, বড় হুজুর অনেক অভিজ্ঞ একজন মানুষ ছিলেন। যশোর এক পীর সাহেব আছেন, সবাই তাকে গাজীপুরের পীর নামে চিনতেন। সেই পীর সাহেবের শিষ্য ছিলেন এই বড় হুজুর। গাজীপুরের পীর সাহেবকে অনেকে চিনবেন। তিনি কাঁঠাল পাতা পরা দিতেন আর তেল পরা। বিশেষ করে যাদের চর্মরোগ ছিল তিনি এই ট্রিটমেন্টটা দিতেন। যাই হোক, কাজ শেষে হুজুরকে আমরা খাবার খেয়ে যেতে বলি। আগে থেকে সব ব্যবস্থা করা ছিল। খাওয়া শেষে হুজুর আমাদের সবাইকে পুরো ঘটনা খুলে বলেন। তিনি জানান, আমি আমার জিনেদের মাধ্যমে জানতে পারি আসিফ যখন জিন সাধনা শুরু করে দেয় তখন একটা ভালো জিন তাকে বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করে, কারণ এই কাজে তার মৃত্যু ঝুঁকি রয়েছে। যেহেতু সে একজন 27 পারা কোরআনে হাফেজ, তাই তার ভালোর জন্য ওই ভালো জিনটা তাকে বাধা দিতে চেয়েছিল। তাই তার সামনে কুকুর সেজে আসতো। তার আসল রূপ দেখলে আসিফ ভয় পাবে তাই। আর এই পিশাচটা ওই নদীর পাড়ে থাকতো যেখানে আসিফ বসে বসে জিন সাধনা করত। তার ডিস্টার্ব হতো আসিফের এইসব কাজে। একদিন কৌশলে ওই পিশাচ আসিফকে দেখা দেয়, আর আসিফ ধরে নেয় এটা হচ্ছে কোনো একটা জিন সম্রাট। ওই পিশাচটা আসিফকে স্বপ্নে দেখাতে থাকে, আর এটা সেটা চাইতে থাকে। আসিফ যদি একবার তার ফাঁদে পা দিত তাহলে আসিফকে ওই দিনই মেরে ফেলতো। কিন্তু ওই ভালো জিনটা আসিফকে স্বপ্নে এসে সতর্ক করে দেয়, আর এক পর্যায়ে ওই জিন আর ওই পিশাচের ভিতরে মারামারিও হয়। আসিফ যখন তান্ত্রিকের কাছে যায়, তান্ত্রিক সব বুঝতে পারে আর তার মনে একটা দুষ্ট বুদ্ধি খেলে যায়। সে ওই পিশাচকে নিজের গোলাম বানাতে চায়। এই জন্য সে আসিফকে ব্যবহার করেছে। এই কালী মন্দিরের সিঁদুরের অনেক গুণ রয়েছে, বিশেষ করে এই পিশাচ সাধনার বেলায়। আর কালো বিড়ালটা মূলত ওই পিশাচের ভোগ হিসাবে ওই তান্ত্রিক ব্যবহার করত। তান্ত্রিক প্রয়োজন পড়লে আসিফকে ওই পিশাচের হাতে তুলে দিত। যাক, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ওই রাতে আসিফকে আমার রূপ নিয়ে যে বারবার বাধা দেওয়ার চেষ্টা করেছিল সে ওই কুকুর রূপী ভালো জিনটা। আসিফ যদি ওই রাতে পেছন দিকে ঘুরেও তাকাতো ওর কোনো ক্ষতি হতো না। মূলত কোনো খারাপ জিন ওর পিছনে ছিল না, ওই ভালো জিনটাই এসেছিল। কিন্তু পরবর্তীতে যারা আসিফকে তাড়া করেছিল তারা হচ্ছে কালী মন্দিরের পাহাড়দার কিছু হিন্দু সম্প্রদায়ের জিন। প্রথমে তারা আসিফকে ভয় দেখায়, কিন্তু তান্ত্রিকের পরা চাল ছিটানোর পর কিছুক্ষণ এক প্রকার মায়াজাল সৃষ্টি হয়। তারা কিছুই দেখতে পায়নি চারদিকে। এই সুযোগে আসিফ সিঁদুরের কৌটা তুলতে সক্ষম হয়, কিন্তু মায়াজাল বেশিক্ষণ স্থায়ী না হওয়াতে পরবর্তীতে জিনগুলো আসিফের উপর ক্ষিপ্ত হয় আর তারা আসিফকে তাড়া করেছিল। আল্লাহর রহমত ওই ভালো জিনটা সে ওখানে এসে যায় এবং ওই জিনদেরকে ওখান থেকে সরিয়ে দেয় এবং আসিফকে ওই অবস্থা থেকে প্রাণে রক্ষা করে। বড় হুজুরের মুখে সব শোনার পরে উপস্থিত সবাই প্রচন্ড ভয় পায়, আর ওই জিনের জন্য সবাই দোয়া করতে থাকে যে সবসময় আসিফকে সাহায্য করেছিল, তা না হলে অনেক ক্ষতি হয়ে যেত, প্রাণ চলে যেতে পারতো। ওই অবস্থায় যদি ওই জিন ওখানে না আসতো তাহলে কালী মন্দিরের পাহারাদার জিনগুলো আসিফকে মেরেই ফেলতো তার এই অপরাধের কারণে। এরপর আসিফ তওবা করে আর বড় হুজুরকে প্রতিশ্রুতি দেয় সে এসব কাজ আর করবে না, সে আবার পড়াশোনা শুরু করবে। আসিফ পূর্ণ হাফেজ হওয়ার পর বড় হুজুর তাকে বিভিন্ন জিনিস শেখান, কারণ বড় হুজুর আসিফকে তার এই সাহসের জন্য মনে মনে পছন্দ করেছিলেন এবং উনি ভেবেছিলেন যে মানুষকে যদি উপকার করতে হয় একজন সাহসী মানুষ প্রয়োজন, আসিফ এই কাজ পারবে। তো আসিফকে তিনি বেশ কিছু বিষয় শিখিয়েছিলেন, যার মাধ্যমে কিছু দুর্ধর্ষ জিনকে আসিফ আয়ত্ত করতে সক্ষম হন। আসিফের অনুগত জিনগুলো জিনদের মধ্যে শ্রেষ্ঠ, ভালো এবং শক্তিশালী। আর আসিফের কাছে যে বিশেষ হাতিয়ার রয়েছে সেটা ওই জিনের দেয়া। এই হাতিয়ারের রহস্য পূর্ণাঙ্গভাবে আসিফ কাউকে বলেনি, আর এটা বলতে নিষেধ। এই বলে হুজুরের বোন নানির কাছে তার ভাইয়ের ঘটনা শেষ করেন। প্রিয় আফনান ভাই ও শ্রোতা বন্ধুরা, জানি না এই ঘটনাটা আপনাদের কেমন লেগেছে। তো আশা করছি ঘটনাটি ভালো লেগেছে, আমার জন্য দোয়া করবেন। প্রিয় লিসেনার্স, ঘটনাটি আসলেই অন্যরকম। বিশেষ করে যারা জিন সাধনা করেন কতটা ধোকার মধ্যে পড়তে হতে পারে। আর পরিশ্রম কখনো বিফলে যায় না,
কারণ সে প্রতিশোধ নেয়ার জন্য, মানে এই আসিফ আলী হুজুর উনি সাধনা করেছিলেন তার মা, বাবা, ভাইকে যারা হত্যা করেছিল তাদেরকে শায়েস্তা করার জন্য। উনি শুরুর দিকে ভুলভাল পথে এগোচ্ছিলেন, তারপরে মারাত্মক ভুল করেন। আসলে আল্লাহ যার সহায় হন, কোনো না কোনো ভাবে আল্লাহ তাআলা তাকে ফেরত নিয়ে আসেন। আল্লাহ তাআলা তাকে ফেরত নিয়ে এসেছিলেন একজন জিনের ওসিলায়। ওই জিনটি তাকে প্রাণে রক্ষা করেছিলেন আল্লাহর ইচ্ছায়। তো আসিফের যিনি বড় হুজুর, তিনি আসিফকে অনেকগুলো জিনিস শিক্ষা দিয়েছিলেন, যার ফলশ্রুতিতে এই আসিফ আলী ভালো একজন হুজুর হয়ে উঠেছিলেন, অনেক মানুষের উপকার করতে পেরেছিলেন। দুর্ধর্ষ জিনগুলো তার কাছে এসেছিল, আর অদ্ভুত এক হাতিয়ার জিনেরা তাকে দিয়েছিল, যেটা দিয়ে তিনি বিভিন্ন সমস্যার সমাধান করেন। প্রিয় লিসেনার্স, এসব বিষয় থেকে সত্যিকার অর্থে দূরে থাকতে হবে। এগুলো নিয়ে কাজ করা আর নিজের মৃত্যু নিয়ে খেলা করা একই বিষয়, নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই ঘটনা থেকে। ধন্যবাদ জানাচ্ছি মেহেদী হাসান ভাই, দীর্ঘ একটি ঘটনা অনেক কষ্ট করে লিখে আমাদেরকে পাঠিয়েছেন। দুবাই কিন্তু প্রচন্ড গরম। উনি বলেছিলেন যে এই ঘটনা যখন লিখেছেন প্রচন্ড গরমে নাজেহাল অবস্থা, দুদিন ওনার নাক দিয়ে রক্তও পড়েছে, এতটা গরম এখানে। তো আসলে আপনাদের এত কষ্ট করে পাঠানো ঘটনাগুলো আমরা যখন উপস্থাপন করি, আর যখন আপনারা বলেন যে এত কষ্ট করে ঘটনা লিখেছেন, সত্যি আমার কাছে এক অন্য ধরনের অনুভূতি লাগে। আপনাদের জন্য অদ্ভুত এক ভালোবাসা যেমন কাজ করে, সেই সাথে আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন। প্রিয় লিসেনার্স, আমাদের ৭৮ নং এপিসোডের ৬টি ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি এবার এপিসোডটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইরান। আমাদের চ্যানেলের লিঙ্ক কিন্তু আপনারা আপনাদের নিজস্ব ফেসবুক আইডিতে পোস্ট করতে পারেন, শেয়ার করতে পারেন, যাতে আরো অনেকে আমাদের চ্যানেল সম্পর্কে অবগত হতে পারে। এতটুকু যেন অবগত হতে পারে যে আমরা সত্য ভয়ের ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। ঘটনার সত্যতা সম্পর্কে আমরা 100% নিশ্চিত হতে পারি না। আমরা বিশ্বাস করি যে আপনারা সত্য ঘটনা পাঠাচ্ছেন বা পাঠাবেন ইনশাআল্লাহ। এই বিশ্বাসের মর্যাদাটা অবশ্যই আপনারা রক্ষা করবেন, এটা আমরা অবশ্যই আশা করব, তাই না? প্রিয় লিসেনার্স, আমাদের কিন্তু ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে, যার লিঙ্কগুলো আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। সেখানে গিয়ে আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে পারবেন। আর আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্কগুলো কিন্তু আপনারা আপনাদের আইডিতে ছড়িয়ে দিতে পারবেন, শেয়ার করতে পারবেন। তো এইভাবে অনেক মানুষের মধ্যে যখন ছড়িয়ে যাবে, তখন অনেকেই আমাদের এই চ্যানেল সম্পর্কে জানতে পারবে। সত্য ভয়ের ঘটনা শুনে তারাও অনেক কিছু জানতে পারবে। প্রিয় লিসেনার্স, আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন afnanthehorrorworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। কোনো ভয়েস কলে, মানে হোয়াটসঅ্যাপ কলে, মেসেঞ্জার কলে বা মোবাইল ফোনে কোনো ধরনের কোনো ঘটনা নেই আমাদের পক্ষে সম্ভব হয় না, কারণ একটি ঘটনা একাধিকবার শুনতে হয়, আর যদি সেটা কেউ লিখে পাঠান সেটা পড়তে হয়। সুতরাং আমরা ভয়েস কলে কোনো ধরনের কোনো ঘটনা নিতে পারি না বলে আন্তরিকভাবে দুঃখিত। অনেকেই রিকোয়েস্ট করেন, কিন্তু সেই রিকোয়েস্টগুলো আমাদেরকে ফিরিয়ে দিতে হয়। প্রিয় লিসেনার্স, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।